অলরাইট। আসসালামু আলাইকুম। কি অবস্থা প্রিয় ছোট ভাই ও বোনেরা? আপনাদের কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে আর কি? আশা তো করতেছি আপনাদের দিনকাল ভালোই যাচ্ছে। এক্সাম আগেও আসতেছে নাকি? পড়াশোনা তো করতে হবে আবার যারা নিউ আছেন। হুম। যারা নিউ আছেন এদের তো একটুখানি কি কি বলবো, ফ্রি টাইম। ফ্রি টাইম বলতে কিছুই হয় না, এটা হলো বাঁশ খাওয়ার টাইম আর কি, বুঝছেন? যদি ফ্রিতে কাটান তাহলে বাঁশ খাবেন, আর যদি পড়াশোনা করেন তাহলে আর কি খাইবেন না, জাস্ট এটাই আর কি। ওকে, গতদিন হয়েছিল পদার্থের অবস্থা, কণার গতিতত্ত্ব আর কি ব্যাপন নিয়ে। আজকে স্টার্ট করবো কি নিয়ে? নিঃসরণ নিয়ে নাকি? উম, গতদিন একটু ঠান্ডা লাগার কারণে, অসুস্থ হওয়ার কারণে আর কি এই অবস্থা হয়েছিল। লেকচার টুতে আপনাদেরকে সুস্বাগতম। ওকে, ওকে ফাইন। নাও, এখন আসি কিসে ভাই? নিঃসরণে নাকি? ওকে, ওয়েট until a moment. By the way, let's not. ওকে, নিঃসরণ নাকি? আচ্ছা, নিঃসরণ অর্থ কি বোঝায়? একটা বাংলা অর্থতে আপনাদের কাছে কি বোঝায় বলেন? আচ্ছা, আমি বলি, আপনারা বললে আমি এখান থেকে শুনতে পাইতেছি না। এটা এরকম, নিঃসরণ হইল গিয়ে যে, নিঃসরণ হলো যে এর ভিতরে কয়েকটা শর্ত থাকবে। একটা হলো সরু ছিদ্রপথ, গ্যাসীয় অবস্থা, উচ্চচাপ থেকে নিম্নচাপ, আর কি সজোরে বের হয়ে আসা। আমি বলতে গেলাম নিঃসরণ আসলে কি, সংজ্ঞাটা দিছে বলে বাহ, ব্রেইন। নিঃসরণ হলো কি, বের হওয়া নাকি, কোথাও থেকে কি বের হয়ে যাওয়া। আপনারা অবশ্যই করছেন নিঃসৃত, মানে কি বের হয়ে যাওয়া। আসলে নিঃসৃত একটু তো কঠিন শব্দ লাগে আমার কাছে। নিঃসরণটা আবার ইজি ইজি ওয়ার্ড আছে অবশ্য। তো এটা ম্যাটার করে না যে ওয়ার্ড কি বলে না বলে, বুঝছেন কথা? তাই না? 237 ব্যবহার। ওকে, এরপরে নিঃসরণ হইতে যে শর্তগুলো লাগে, শর্তগুলো কি বললাম? সরু ছিদ্রপথ, গ্যাসীয় পদার্থ, উচ্চচাপ থেকে নিম্নচাপ, আর কি সজোরে বের হয়ে আসা। আচ্ছা, আমরা ব্যাপনের ক্ষেত্রে কি দেখছিলাম? কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটারই কি ব্যাপন প্রক্রিয়া ঘটানো সম্ভব, বাট নিঃসরণের ক্ষেত্রে শুধুমাত্র গ্যাসীয়। আচ্ছা, আপনাদের বইতে খুব সুন্দর মতোই দেওয়া আছে যে সরু ছিদ্রপথে উচ্চ চাপ থেকে কোনো গ্যাসের নিম্ন চাপের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। আচ্ছা, আমি এখানে নিঃসরণের শর্তগুলো লিখতেছি আর কি। নিঃসরণ বোর্ডে কি দেখা যায় ভিডিওতে? বেটার অপশন, বেটার 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 বেটার। এই মনে হচ্ছে ইংলিশ আছে বলে ফেলতেছে, ওইদিকে রিফ্লেকশন ইংলিশটা অনেক বেটার ছিল। আচ্ছা, ঈশ্বরনের ফার্স্টের আর কি, আমার কি লাগবে ভাই? সরু ছিদ্রপথ লাগবে। এক, সরু কি ছিদ্রপথ। দুই, গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ। তিন কি, উচ্চচাপ হতে উচ্চচাপ হতে নিম্নচাপে নিম্নচাপের দিকে নিম্নচাপের দিকে। আর চার কি, সজোরে বেরিয়ে আসা। আহ না এটা। হ্যাঁ, সজোরে কি, কালি তুমি 1 সেকেন্ডের ভিতরে শুকাই গেলার কেমনে শোনা হয়নি? এই ভিতরে কোনো ইয়াদেও আছে নাকি বস? সজোরে বেরিয়ে
কি? আচ্ছা, ওকে, এই চারটা কি মেন আমার শর্ত, এই চারটা। দেখেন এখন আপনি বলতে পারেন যে ভাই কেমনে নাকি, আচ্ছা, নিঃসরণ ঘটাইতে হলে আমার কি এই চারটা শর্ত মাস্ট বি জরুরি। ওকে, কি বলে এখানে, ওকে। হুম, 537, আচ্ছা, 237, 537, ভেরি ফাইন। আচ্ছা দেখেন এখন এখানে আসেন, প্রথমে কি সরু ছিদ্রপথ। আচ্ছা আচ্ছা, সরু ছিদ্রপথটা আপনার অবশ্যই বুঝেন, মানে একটা চিকন ছিদ্র থাকবে, চিকন, একদম চিকন, খুব বেশি মোটাও না অবশ্য। এরপরে কি গ্যাসীয় পদার্থ, ভাই গ্যাসীয় পদার্থ তো আপনারা খুব ভালো মতোই বুঝেন যে কোনটা গ্যাসীয়। এরপর আসবে উচ্চচাপ হতে কি নিম্নচাপ। আচ্ছা, এখন উচ্চচাপ কোন জায়গা আর নিম্নচাপ কোন জায়গা নাকি, ধরেন যে ধরেন যে এইটা একটা কি বাক্স। ওকে, এটা আমার কি একটা বাক্স, এখানে কি 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 আছে ভাই, গ্যাসীয় পদার্থ আছে। এই গ্যাসীয় পদার্থরে আমি কি এত চাপে রাখছি, দেখেন কণাগুলো খুব কাছে কাছে এসে পড়ছে। আমি কিন্তু এর আগের দিন বুঝাইছি যে গ্যাসীয় অবস্থারে যদি আপনি খুব বেশি চাপ দেন এর আয়তনটা কিন্তু ছোট হয়ে যায়, কিন্তু কি গ্যাসগুলো কিন্তু ভিতরে থেকেই যায় নাকি। তো গ্যাসীয় গ্যাসীয় কণাগুলো এত কাছাকাছি হয়ে যায় যা কি তরলের ন্যায় আচরণ করতে সক্ষম, তরলের ন্যায় কি আচরণ করতে সক্ষম। এইখানে কি ভাই গ্যাসীয় অবস্থাগুলো খুব কাছাকাছি আছে, গ্যাসীয় কণাগুলো। ওকে, গ্যাসীয় পদার্থের যে কণাগুলো সেগুলো খুব কাছাকাছি আছে, আর বাইরের এনভায়রনমেন্টে, বাইরের বাতাসে এই যে কণাগুলো এখানে একটা, 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 এরকম ছড়াই ছিটায় আছে। এখন দেখেন যে কোন জায়গায় মানে আসলে ঘনত্বটা বেশি। অবভিয়াসলি এখানে ঘনত্ব কোথায় বেশি, এখানেই তো বেশি নাকি। এদিকে তো ভাই সবাই তো কি মুক্ত স্বাধীন নাচছে সবাই তাদের স্বাধীন আর কি। তো এই জায়গাতে এক্স্যাক্টলি কি হয়, চাপটা বেশি থাকে। এখন এই চাপটা বেশি থাকার জন্য এক্স্যাক্টলি হয় কি যে আপনি যদি এই জায়গাতে কোনো বা একটুখানি কি ফুটা করে দেন, হালকা ছোট, একদম ছোট, আমার তো অনেক বিশাল হয়ে গেল আর কি ফুটাটা, যদি মানে ছিদ্র করে দেন হালকা, দেখবেন যে এই গ্যাসীয় পরমাণুগুলো, গ্যাসীয় কণাগুলো একদম কি জোরে বের বের হয়ে আসবে। মানে তারাও মুক্ত হইতে চাই, তারাও স্বাধীন মতো স্বাধীনভাবে বাঁচতে চায়, বাংলাদেশের মানুষ যেরকম স্বাধীনভাবে বাঁচতে চায়, তারা স্বাধীনভাবে কি মৌলিক অধিকারগুলো চায়। তো এরাও এদের মৌলিক অধিকার একটাই, সেটা কি বায়ুতে মানে একদম কি স্বাধীন হয়ে যাওয়া। এরা একটা কণার সাথে আরেকটা কণা কি পাশাপাশি থাকবে না, একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু কি পাশাপাশি থাকবে না। এরা চায় যে আমি কি একটার থেকে আরেকটা সংযোগ বিচ্ছিন্ন করে এত দূরে যাব যেন ওরা মানে ওদের সাথে আমার কোনো কি আণবিক আকর্ষণ বল না থাকে, আণবিক আকর্ষণ শক্তি না থাকে। সো এরা করবে কি, এরা সজোরে বের হয়ে আসতে চাইবে, বুঝছেন। এই যে এখানে কি করলাম, একটা সরু ছিদ্রপথ করলাম, এটা কি ছিল, একটা গ্যাসীয় পদার্থ ছিল, এখানে কি উচ্চ চাপ ছিল আর এদিকে কি নিম্ন চাপ ছিল। উচ্চ চাপ হতে কি নিম্ন চাপের দিকে বের হয়ে আসছে আর কি, সজোরে বের হয়ে আসছে। আপনি কি এখানে কি ওই গ্যাসীয় কণারে বলছেন এই বের হোক, এই বের হোক, এই বের হোক, এরকম বলছেন না, বলেন নাই তো। একটু জাস্ট কি ফুটা করে দিচ্ছেন। আপনাদের বইতে একটা সুন্দর এক্সপেরিমেন্ট দেওয়া আছে। আমি যখন ক্লাস 9-10 এ ছিলাম, আমি তখন যখন আমি 9 এ ছিলাম, তখন আমি আসলে এই বিষয়টা জানতাম না যে বেলুনের উপর স্কচ টেপ, মানে আপনারা যেটা যে কালো টেপ, লাল টেপ বা সাদা টেপ, সাদা টেপ বলতে একবার ওই যে জল টেপটা যে আছে, যে পানি টেপ যেটা অনেকে বলে, বা কস টেপ যেটারে বলে অনেকে। তো ওইটা দিলেও হবে আর কি, মানে যে কোনো টেপ, বেলুনটাকে ফোলাবেন, টেপ মারবেন, একটা সুচ দিয়ে ফুটা করবেন, দেখবেন যে আস্তে আস্তে বাতাস বের হচ্ছে আর কি, বুঝছেন। এই একটা গেল। আচ্ছা, এরপরে হলো যে যে একটা ইয়ার সাথে সম্পর্ক আর কি, আহ পারমাণবিক ভরের সাথে সম্পর্ক বা আণবিক ভরের সাথে যে সম্পর্কটা আছে, ঠিক কিসের মতো, ব্যাপনের মতোই কি সম্পর্কটা বিদ্যমান। তবে এই আহ, মানে এই যে পারমাণবিক ভরের সাথে বা আণবিক ভরের সাথে যে সম্পর্কটা, এটা দেওয়ার আগে আপনারা আর একটা উদাহরণ দিয়ে নিই।
যদি মাইর না খাইতে চান, গ্যাসের সিলিন্ডার যদি থাকে সুন্দর মতো, গ্যাসের সিলিন্ডার উপরে যে একটা চাবি থাকে আর কি চুলার সাথে সেট করার জন্য, একটা চাবি চাবি থাকে, সেই চাবিটাকে খুলে ফেলবেন, বুঝছেন? খুলে ফেলে একটা ছোট পিন জাতীয় কিছু নিয়ে গ্যাসের যে সিলিন্ডারের যে মুখ না, ওইটাতে হালকা একটু চাপ দিবেন, বুঝছেন? বেশিক্ষণ দিবেন না, খালি চাপ দেওয়ার সাথে সাথে উঠাই নিবেন, যদি আপনারা এটা করতে সক্ষম হন, যদি এটা আপনারা পারেন আর কি। আর না পারলে ভাই দরকার নাই, পরে পুরো বাসায় যদি গ্যাস ছড়াই যায়, পরে আগুন ধরে গেলে আমার দোষ নাই, বলে আর কি। তো ওইটা যখন কি আপনি চাপ দিবেন, দেখবেন জোরে করে বের হয়ে আসতেছে একদম, যত জোরে পারেও, বুঝছেন? কারণ ওইখানে কি কম্প্রেসড, মানে ওইখানে কি একদম চাপানো আছে। আমরা যেটা করি, লিকুইড পেট্রোলিয়াম, হ্যাঁ, এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস আর কি, এলপিজি, বুঝছেন? এটা আসলে গ্যাস, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। দেখেন প্রথমে আছে লিকুইড, এরপর আছে গ্যাস। এই লিকুইডটা কেন দিচ্ছে? ওটা কি অতি চাপে, অনেক চাপে করছে কি ওটারে তরল করছে, বাট কি সেটা আসলে গ্যাস। ওকে, ওই গ্যাসটা যখন কি, ভাই এটা কোনো কাজ হইলো? কুত্তা ডাকে এত রাত্রে। আচ্ছা, ডাকুক, ওদের কাজ ডাকার, আপনার কাজ পড়া, বুঝছেন? যাই হোক, আর আমার কাজ হলো পড়ানো আর কি, ক্লাস নেওয়া, এছাড়া কিছুই না আমার কাজ। বাসায় বসে থাকা, ঘুম পাড়া ছাড়া কিছু না। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, সিলিন্ডারের ভিতরে ওই যখন দিবেন আর কি, পিন দিয়ে যখন একটা চাপ দিবেন, তখন কি এটা সজোরে বের হয়ে আসতে যাবে, কজ সিলিন্ডারের ভিতরে আছে কি উচ্চচাপ, আর বাইরে কি নিম্নচাপ। ওকে, বুঝছেন? আচ্ছা, এ একটা গেল। আপনাদের বইয়ে আরেকটা দেওয়া আছে যে কি, ব্যাপন ও নিঃসরণ মূলত একই প্রকৃতির ঘটনা, এদের মূল পার্থক্য হলো ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রয়োজন নেই, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কি চাপের প্রভাব আছে। হ্যাঁ, এইটা অবশ্য ঠিক। ঠিক বলতে ভাই, বই মানে তো ঠিক। আমার আমার এত ক্ষমতা হয়নি যে বইটা জাজ করার যে বই ঠিক না ভুল। ওকে, আচ্ছা দেখেন, আমরা ব্যাপনে কি পড়ছিলাম? স্বতঃস্ফূর্ত ভাবে সমান ভাবে কি ছড়িয়ে পড়তে হয়, বুঝছেন? এইখানে কোনো জায়গায় স্বতঃস্ফূর্ত বা সমান লেখা আছে? নাই। তাহলে এক একই ঘটনা কেমনে হলো? ভাই হ্যাঁ, এটা আসলে একই ঘটনা আর কি। আপনার আমি দেখাই কেমন একই ঘটনা। আজকে আপনাদের বাসায় যদি পারফিউমের বোতল থাকে, বডি স্প্রে বা পারফিউম, সেটা নেবেন, সেটা নিয়ে প্রেস করবেন, একটা সিপ করে একটা শব্দ হবে এরকম, বুঝছেন? যদিও জানি না যে শুনতে পাইছেন কিনা আমার শব্দটা। এখন ওইটা হওয়ার পরে মানে কি, যখন সিপ করে শব্দ হয় মানে কি, ভিতরে যে কি গ্যাস আছে, ওই গ্যাস আর কি, ওই কুকুর, হুম, যে গ্যাস আছে সেই গ্যাস কি, যে সরু ছিদ্র কণা আছে না, ছিদ্র আছে না, সরু ছিদ্র, ওই ছিদ্র দিয়ে গ্যাস কি বের হয়। তাহলে আমাদের ফার্স্টে কি আসে ভাই? দেখেন, আমি যখন একটা কি পারফিউমের বোতল, পারফিউমের বোতল, আমি একদম ডিরেক্ট লিখেই দিয়ে দেয়, কজ আমার লিখতে ভাল লাগে, আবার লাগে না, বুঝছেন? পারফিউমের বোতলের ক্ষেত্রে কি হয়, প্রথমে কি হয়, নিঃসরণ ঘটে, কজ কি আপনি যখন চাপ দেন, উচ্চ চাপ থেকে নিম্ন চাপ, আপনার একটা চাপ দেওয়া লাগছে, অর্থাৎ কি আপনার একটা বল প্রয়োগ করা লাগছে, যার ফলে ওটা কি উচ্চ চাপ হতে নিম্ন চাপের দিকে কি বের হয়ে আসতেছে গ্যাসটা। তো ফার্স্টে আমার ঘটছে কি ঘটছে ভাই, ফার্স্ট অ্যাটেম্পট, ফার্স্ট অ্যাটেম্পটে ঘটছে কি নিঃসরণ। আমার কি এত ছোট লেখা কি বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, বোঝা যাচ্ছে। ফার্স্ট অ্যাটেম্পটে নিঃসরণ। ওকে, আচ্ছা, নিঃসরণ হওয়ার পরে কি আপনার গায়ে বা আপনার কাপড়ে, আপনার শরীরে এসে ওই স্প্রের যে কণাগুলো আছে সে কণাগুলো পড়ছে। এখন এই কণাগুলো পড়ার পরে একটু পরে দেখবেন যে আপনার আশেপাশে ওই বডি স্প্রে আর কি গন্ধ হয়ে গেছে, সুন্দর একটা স্মেল দিচ্ছে আপনাকে, আপনি ওইটাতে অনেক খুশি। তো দেখেন, সে যখন স্মেলটা ছড়াই দেয়, কি স্বতঃস্ফূর্ত ছড়াই দেয়, আপনারা কিন্তু ছড়াইতে হয় না। আপনি কি ওরে বলেন যে এই স্প্রে তুমি ছড়াও, এই গন্ধ
তুমি সরায় যাও, তুমি সরায় যাও, তুমি ওইদিকে যাও, তুমি এদিকে যাও, তুমি ওইদিকে যাও, এরকম তো বলেন না। সো দ্বারা এখান থেকে বোঝা যাচ্ছে কি আমার সেকেন্ড অ্যাটেম্পটে কি হয়, সেকেন্ড অ্যাটেম্পটে ব্যাপন ঘটে, অ্যাটেম্পটে কি ঘটে ভাই, ব্যাপন ঘটে, নিঃসরণ ঘটে। অর্থাৎ কি প্রথমে ঘটে কি নিঃসরণ, এরপরে ঘটে কি ভাই ব্যাপন। আশা করি আপনারা খুব ভালো মতো বুঝছেন। তবে তবে কি তবে শর্তটা খুব ভালো মতো মাথায় রাখবেন যে এটা শুধু নিঃসরণ শুধু কিসের ক্ষেত্রে হয়, গ্যাসের ক্ষেত্রে হয়, অন্য কিছুর ক্ষেত্রে হবে না, কিন্তু ব্যাপন কঠিন তরল বায়বীয় সব পদার্থের ক্ষেত্রে হয়। বুঝেছেন? বুঝলে বুঝপাতা। হম। বুঝলে কি পাতা দেবো আজকে, ডুমুর পাতা, বুঝছেন? চুলকাবে আর কি, চুলকাতো না, চুলকানোর একটা গাছের নাম আসছে না মাথায়, আসলে আবার অন্য কোনো একদিন কমনে, বুঝছেন? আচ্ছা, নিঃসরণের শর্ত সরু ছিদ্রপথ গ্যাসীয় পদার্থ উচ্চ চাপ হতে নিম্ন চাপের দিকে আর কি সরিয়ে, সজোরে বের হয়ে আসে। এখন আপনি বলতে পারেন যে ভাই প্রকৃতির তো একই ঘটনা বই লিখছে, আমি আরেকটা একই ঘটনা চাই। সে ঘটনাটা কি? ঘটনাটা হইল যে ব্যাপন তো কি পারমাণবিক ভরের সাথে সম্পর্কিত। আপনিও বলছেন যে একটা কি সম্পর্ক আছে, এখন আমার সেই সাথে সম্পর্কটা দেখান আর কি। কি ওকে, তাহলে চলেন দেখাই। ও, জীবন টানা টানা হয়ে যাচ্ছে। দেখেন এখন আমি কয়েকটা গ্যাস নেই। ওকে, আপনারা আপনাদের একটা শীট থেকে অবশ্য পাইছি, বই আছে সম্ভবত। গ্যাস হলো কি CH4, এটা কি মিথেন গ্যাস। উম, যদি ইচ্ছা হয় লিখতে পারেন O2, অক্সিজেন, অক্সিজেন। আর আপনাদের বাসা বাড়িতে থাকে কি প্রোপেন নাকি, C3 মিথিল প্রোপান, H8, এটাই তো। হ্যাঁ, C3H8, এটা হলো কি প্রোপেন নাকি। আমি জানতাম এই ঘটনাটা ঘটাইবা তুমি। এখন ঠিক আছে, প্রো প্রোপেন আর কি C4H10, এটা কি ভাই বিউটেন নাকি। আচ্ছা, দেখেন এই চারটা গ্যাসটা আমি এখন কি করবো ভাই, গবেষণাগারে ফেলবো, আমার ব্রেইনের গবেষণাগার। আপনাদের ব্রেনও আছে, আছে, সো দ্যাট আপনারাও কি আপনাদের ব্রেইনের গবেষণাগারে ফালাইবেন। ওকে, ফালাইলে আপনি কি এগুলা টের পাইবেন, টের পাইলেই আপনি এগুলা কি পারবেন, আর এগুলা পারলে আপনি পরীক্ষায় লিখতে পারবেন, পরীক্ষায় লিখতে পারলে ভালো মার্ক পাইবেন, ভালো মার্ক পাইলে ভালো একটা কলেজে চান্স পাইবেন, ভালো একটা কলেজে চান্স পাইলে সেখানে ভালো মতো পড়াশোনা করবেন, ভালো ভালো মতো পড়াশোনা করে ভালো একটা ভার্সিটিতে চান্স নেবেন। ভাই আলটিমেটলি এত বকর বকর করতে করতে শেষ কথা একটাই, আপনি ওই কবরে যাবেন। এইটার বাইরে ভাই কিচ্ছু নাই মানুষের, ফিক্সড ফিউচার মৃত্যু, এছাড়া কিচ্ছু নাই। ওকে, এটা আর কি বললাম। যাই হোক, আমি আমি যদি এখন ভাই বলতে থাকি যে আপনি ভার্সিটির পরে একটা জব করবেন বা আপনি বিজনেস করবেন, বলতেই থাকা লাগে ভাই বহুদিন, বহু সময় চলে, আমার দরকার আছে। আমি এমনিতে অতিরিক্ত সময় আপনাদের সাথে বক বক করে ব্যয় করতেছি এক ক্লাস নেওয়া বাদ দিয়ে। আচ্ছা দেখেন, মিথেনে, আচ্ছা মিথেনের যদি আমি আণবিক ভর বের করি কি CH4, দেখেন কার্বনের পারমাণবিক ভর কত 12, কার্বন আছে একটা, গুণ এক দেওয়ার দরকার নাই। আর হাইড্রোজেনের ভর হলো 1 আর 4টা আছে তাই 4 গুণ, অর্থাৎ কত
16। আচ্ছা, আপনারা আদতে এই যে পারমাণবিক ভর বের করতে পারেন কিনা? আচ্ছা, আমি একটা ছোট্ট করে শিখাই দেই আপনাদের। কোনটা দিয়ে শিখাবো কোন? C10, সরি ওয়েট, ওয়েট এ মিনিট, আপনাদের গ্লুকোজের একটা ইয়া দিয়ে শিখাই দিয়ে দিই। ওকে, আপনাদের একটুখানি শিখাই আগে, এটা তো আমি একদম ডিরেক্ট বলতেছি। আচ্ছা, গ্লুকোজ হলো C6H12O6। ভাই এই এখন আপনি কোশ্চেন করতে পারেন যে এই গ্লুকোজ নিয়ে আমি কেন শিখাচ্ছি আমার ক্লাস 9-এ। এই গ্লুকোজ নিয়ে আমার সাথে বহু কেলেঙ্কারি হয়েছে, মানে বহু না, একটাই হয়েছে ভাই কেলেঙ্কারি। আমাদের যত ফ্রেন্ড আছে আমার এখনো যদি এই কথা মনে করে খেপাই, তাই আমি আজকে এইটা দিয়ে আমাকে শান্ত করতেছি। আচ্ছা দেখেন, এখানে আগে ভালো মতো খেয়াল করেন, এটা কি ভাই? কার্বন নাকি? কার্বন আছে ভাই কয়টা? 6টা নাকি? আচ্ছা, কার্বনের ভর কত আমরা জানি 12। আপনি একটুখানি এই যে পিরিয়ডিক টেবিল, ওই যে পর্যায় সারণীর যে অধ্যায়টা আছে, আই থিঙ্ক দ্যাটস থার্ড চ্যাপ্টার, থার্ড অর ফোর্থ চ্যাপ্টার, বুঝছেন, একদম শুরুতেই আছে ভাই দেওয়া। তাহলে ওইখান থেকে আপনি একটুখানি মানে কার্বনের যে পারমাণবিক ভরটা ওইটা জেনে জেনে নেওয়ার ট্রাই করবেন। আর আই থিঙ্ক আপনারা এইটুকু ভালো ভালো মতো জানছেন অবশ্যই এটা। দেখেন, কার্বনের পারমাণবিক ভর কত হয়? 12 নাকি? 12। আর এখানে দেখেন কার্বন আছে কয়টা? 6টা। মানে কি? কার্বন, 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 কার্বন। এখানে কি কার্বন আছে কয়টা ভাই? 6টা। প্রত্যেকটা যদি 12 করে হয় তাহলে কি এর সাথে কি 6, তাহলে কি 12 12 12 12 12 এই সবগুলো যোগ যোগ করার, এখানে কি একসাথে কি 6 গুণ দাও, সেম কথা না? সেম হয়ে গেল। ওকে, এরপরে দেখেন হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে কয়টা ভাই? 12টা নাকি? আচ্ছা দেখেন, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। আর আছে কয়টা ভাই? 12টা। আচ্ছা, এখন আসি কোনটাতে ভাই? আমাদের প্রাণপ্রিয় অক্সিজেন, যেটা ছাড়া কি আমরা বাঁচি না। তবে এটা কি কারো গার্লফ্রেন্ড না যে আপনারা কি অক্সিজেন ছাড়া বাঁচতে পারবেন, গার্লফ্রেন্ড ছাড়া বাঁচবেন না, যারা বলেন বা এতই না, আপনাদের বলা উচিত না। তবে যদি বলে থাকেন তবে এটা খুবই দুঃখজনক। তো তখন অক্সিজেন বলে, আমি তোর কাছে আসা আমার পাপ, বুঝছেন, এরকম বলে আর কি। সো আপনারা গার্লফ্রেন্ডটা কোনোদিনও বললেন না যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ভাই এইটা অক্সিজেন, আপনি অক্সিজেনের সাথে গাদ্দারি করবেন নাকি? মানা যায়? সি, সি, সি। আচ্ছা দেখেন, অক্সিজেনের এক্স্যাক্টলি পারমাণবিক ভর কত? অক্সিজেনের বলেন। অক্সিজেনের ভর হলো কত? 16। অক্সিজেনের ভর কত ভাই? 16। ওখানে 16 আর কয়টা আছে ভাই? 6টা আছে অক্সিজেন নাকি? আচ্ছা দেখেন, এবার কত? 6 বরং কত হয় ভাই? 72। এটা কত ভাই? 12। আর এটা কত? 4 ষোলো 64 হয়। এটা ছোট বাটন ফোনে আর কি ক্যালকুলেশন করে এখন ক্যালকুলেটর 96, 96 আর কি। ওকে, কত ভাই? 96। দেখেন, আচ্ছা এই যে এইটা কি পুরো একটা অণু না? দেখেন এটা কি সবাই একসাথে ছিল না? সবাই তো একসাথে ছিল নাকি? নাকি আমি শুধু এইটারে নিছি, এইটারে নিছি, এইটারে নিছি, ওগুলারে বাদ দিছে, আবার এটারে নিছে, ওগুলারে বাদ দিছে, এমন তো না। এগুলো কি সব একসাথেই তো ছিল নাকি? তাহলে দেখেন এর ভর কত ভাই? 72, সেটা আসবে 72। এর ভর কত ভাই? 12, সেটা আসবে। আর এর ভর কত ভাই? 96, সেটা আসবে। এখন ভাই ক্যালকুলেশন করেন, এক্স্যাক্টলি যা আসবে। আসবে কত? শূন্য, হাত থাকে 1, 1, 10, কোথায়? 190 নাকি? বস, মাথায় তো আসতেছে না। কি অবস্থা হয়ে গেল আমার! 180, 180, আমি যেটা মনে করছিলাম ভাই সেটাই তো হয়েছে।
কোন ছাই খাওয়ার জন্য আমি করলাম 180। ওকে, 180। আমি কিন্তু এর আগের দিন বলছি যে পারমাণবিক ভর বা আণবিক ভরের কি কোনো একক নাই। যদিও আমাদের ক্ষেত্রে যারা হায়ার লেভেলে আছে এদের একক আছে, গ্রাম পার মোল এরকম টাইপের একটা একক আছে, বাট ভুলক্রমে ওইটা আপনার এখন অন্তত ইউজ করেন না। যখন হায়ার লেভেলে উঠবেন তখন যদি সম্মতি পান ইউজ করার, হ্যাঁ, ইট উইল বেটার, এটা অনেক ভালো। ওকে, আচ্ছা দেখেন এখানে কত ভাই 180, অর্থাৎ কি এটার পুরো কি আণবিক ভর কত ভাই 180। আপনারা শুধু এইটা শিখাইতে আমার প্রায় 8-10 মিনিট গেল নাকি, না 5 মিনিট। আচ্ছা, এইটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে তো আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, তাহলে এটা আমি কি মুছে দিলাম। দেখেন আমি এইখানেও সেম কাজটাই আর কি কি করছি, যে আণবিক ভরের কি এম 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 দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখেন কার্বনের ভর কত 12, কার্বন আছে একটা। এখন যদি আমি এর সাথে গুণ 1 দেই, কি গুণ 1 দেই, তাহলে কত 12 একে 12 আর 4 একে 4, ইন টোটাল ভাই 16 আসবে, বুঝছেন। আচ্ছা, অক্সিজেন, এখন অক্সিজেনের কত ভাই, অক্সিজেনের 16 আর অক্সিজেন আছে কত দুইটা, কত 32, C3H8 নাকি কত এম। এবার দেখেন 12 গুণ কত 3, কত 1 গুণ 8, 3 × 36, 3 নষ্টে কত, সরি 8, অর্থাৎ কত 44। আচ্ছা, C4H10, এখানে এম কত ভাই 12 গুণ 4 আর কত 1 গুণ 10, 4 × 12 48, 40 যোগ কত 10, উল্টো কত 58 নাকি, তুমি 58। আচ্ছা, এখন আপনি আমারে বলেন যে এই চারটার ভিতরে কোনটার কি নিঃসরণ হার বেশি হবে বলেন। বলতে পারলে 5 টাকা দিব, 5 টাকা। ছোটবেলায় 2000 কত 3-4-এর দিকে ভাই 5 টাকার দাম ছিল। আমরা 1 টাকা দিয়ে 4টা চকলেট কিনে খাইছি, বুঝছেন। 1 টাকার 4টা চকলেট। আপনারা অবশ্যই সেরা সেরা পাইছেন কিনা আমার বিগেস্ট সন্দেহ আর কি। আচ্ছা দেখেন, তাহলে এইটার কি, এইগুলোর ভিতরে আপনি বলেন, এখন আপনি গেজ করেন যে কোনটার। আচ্ছা, আমি আমি এ বি সি দিয়ে রাখতেছি। ওকে, এ বি সি ডি। ইফ ইউ গেস দ্য রাইট আনসার, you can comment me or you can text me if you have my contact number or any contact way. Okay, দেখেন এই চারটার ভিতরে নিঃসরণের হার কার বেশি, নিঃসরণের হার মিথেনের। দেখেন আমি এখন 4টা বক্সে না 4টা রাখবো। ওকে, দেখেন 4টা বক্সে আমি কি 4টা রাখবো। ওকে, 4টা গ্যাসটা কি 4টা আমি কি রাখবো। 4টা রাখার পরে সবগুলো তো ধরেন যে সমান সমান। আচ্ছা দেখেন এরকম। ওকে, সে এটার একটু বাড়াই দিই, না হলে এ আবার যদি কান্না করে। এরা তো 1 হয়ে গেছে বাবা, ভেরি গুড। দেখেন এই 4টা রাখলাম। ওকে, 4টার ভিতরে এখন কে আগে বের হইতে পারবে সেটা আর কি পরীক্ষা এখন আমি স্টার্ট করব। 4টাকেই কি আমি হালকা হালকা করে ছেড়ে দিলাম। দেখেন এই চারটা জিনিসের ভিতরে আপনি এখন একটা কমন বলি, আপনাদের কারো যদি ভর বেশি থাকে মানে ওজন, আপনারা যেটা ওজন বলেন সায়েন্সের ভাষায়, সেটা কি ভর। আপনাদের কারো যদি ভর বেশি থাকে ওরা কিন্তু ধাক্কা দিয়ে নাড়ানো কঠিন, বা কি ও কি কম যাইতে পারে নাকি। আপনি যদি একটা চিকন মানুষ আর একটা কি মোটা মানুষের দৌড় কম্পিটিশন করেন, চিকন মানুষটা অনেক দূরে যাবে, তো মোটা মানুষের কি দেহ নড়াইতে নড়াইতে অবস্থা খারাপ। আমি কোনো মোটা মানুষের ক্রিটিসিজম করতেছি না ভাই, ওই যে অনেক
কুত্তা মনে করতেছে, আমি না ভাই, বুঝছেন? যাই হোক, আচ্ছা, তো মোটা মানুষের ক্ষেত্রে কি সে কি দৌড়াতে পারে কম, সে নড়তে পারে কম। দেখেন এইখানে ভরটা সবচাইতে বেশি কার? 58 ভর বেশি, তারপর কি 44, 32, 16, 32, 40, 58 নাকি এর ভর কি সবচাইতে বেশি? ধরেন আমি এগুলা দিলাম কি, দিলাম কি CH4, এটা কি O2, এটা কি C3H8, এটা কি C4H10। ওকে, আচ্ছা, এইটার ভর বেশি নাকি? এ কি ভাই খুব বেশি জোরে বের হইতে পারবে? না, কেননা কি এর ভর বেশি, এর নড়তে চড়তেই 3 দিন, বুঝছেন? এর নড়তে চড়তে 3 দিন। কিন্তু মিথেনের দেখেন, মিথেনের ক্ষেত্রে কি এর ভর কি সবচাইতে কম, 16, মাত্র 16, আণবিক ভর মাত্র 16, সবার চাইতে কম। তাহলে কি এর তো আর নড়তে চড়তে তো ভাই 3 দিন লাগবে না। এ তো মনে করেন যে ওই যে ঘুম থেকে উঠছে, প্যান্ডা পড়ছে, শার্টটা পরছে, হ্যাঁ আমি স্কুল যাওয়ার জন্য রেডি, আমি কোচিং যাওয়ার জন্য কি রেডি, ওর কিচ্ছু লাগে না। ঠিক আমার মতো, আমি একটা চিকন মানুষ, তো আমার ওরকম কিচ্ছু মনে হয় না। ঘুম থেকে উঠছি, চোখ মুখটা ধুইছি, মুখটা ব্রাশ করছি, এসে শার্ট প্যান্ট পরে দৌড়। ভাই আমার সর্বোচ্চ বের হইতে আমার মনে হয় 30 মিনিট সময়, সরি 30 মিনিট অনেক বলে ফেলছি, 15 মিনিট অ্যারাউন্ড। ওকে, খুব বেশি লাগলে ভাই 15 মিনিটে, এর বেশি না। তো আর যারা মোটা মানুষ, বলা যায় ভাই মেয়ে মানুষ আর কি, ওকে, খুব সহজে আর কি, ডোন্ট ডোন্ট অ্যাগ্রি ওমেন, ওকে, কোনো মাইয়ারের রাগায় না, জীবন কথা করে ফেলবে। যাই হোক, এইটারে তখন কি এইটা কি ভর বেশি, এটা যাইতে সময় নেবে বেশি, আর এটা কি ভর কম, কি এটা কি বেরোইতে কি সময় নিবে কম, বুঝছেন কথা? বুঝলে বুঝপাতান, হুম হুম হুম, বুঝলে কি, হুম, আর না বুঝলে বইয়ের পাতা, মানে বই এর পাতা, ওকে, যেটা আপনারা বুঝেন না, ওকে। তাহলে বুঝলেন যে কোনটা নিঃসরণ হার বেশি, তাহলে কি নিঃসরণ হার, CH4 এর কি নিঃসরণ হার নিঃসরণ হার বেশি। অতএব কি লেখা যায়, আণবিক ভর, আমি লিখে দিচ্ছি, আপনারা উঠাই নিন। আণবিক ভর বেশি, বেশি মানে কি নিঃসরণ হার নিঃসরণ হার কি কম, আর কি আমি একটু ফাঁকি দিলাম, আণবিক ভর কম কি নিঃসরণ হার বেশি। ডোন্ট ফাঁকি উইথ মি, আমার সাথে ফাঁকি দিয়েন না, ওকে, বোঝা যায়? হ্যাঁ, খুব সুন্দর মতোই বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, ওকে। তাহলে কি, তাহলে হইলো ভাই আমাদের কি নিঃসরণ কি শেষ হইলো? আচ্ছা, নিঃসরণটা আবার কি রিক্যাপ করি, ওকে, নিঃসরণটা আবার একটু রিক্যাপ করি। নিঃসরণের শর্ত কি, প্রথমে সরু ছিদ্রপথ হইতে হবে, গ্যাসীয় পদার্থ হইতে হবে। আচ্ছা, সরু ছিদ্রপথ, গ্যাসীয় পদার্থ, উচ্চ চাপ থেকে নিম্ন চাপ, আর কি করতে কি কি হওয়া লাগবে আমার, সজোরে বের হওয়া লাগবে, ওকে। আচ্ছা, এরপরে আসি কি, যে আগে নিঃসরণ ঘটে, তারপরে কি ঘটে ভাই, ব্যাপন ঘটে। আগে নিঃসরণ, তারপরে ব্যাপন। এরপরে হলো যার আণবিক ভর বেশি তার কি নিঃসরণ হার কম, আর যার কি আণবিক ভর কম তার নিঃসরণ হার বেশি, ওকে। রিক্যাপ শেষ, আমাদের এত রিক্যাপ লাগবে না, আমরা সবাই ব্রিলিয়ান্ট, আমরা সবাই কি পরিশ্রমী, ব্রিলিয়ান্ট। আপনি যদি পরিশ্রম করেন আপনি ব্রিলিয়ান্ট হবেন। আমার নিজের চোখে দেখা আমাদের কয়েকজন ফ্রেন্ড এমন আর কি, পরিশ্রম বেশি করছে, কি ব্রিলিয়ান্ট হয়ে গেছে, ভালো ভালো জায়গায় যেতে পারছে। আচ্ছা, আপনাদের আরেকটা আছে হলো যে মোমবাতির প্রজ্বলন এবং কি মোমের 3 অবস্থা। আচ্ছা, কেমনে কেমনে বুঝবেন কোন, যে মোমের 3টা অবস্থা নাকি? আচ্ছা, আমি একটা মোমবাতি ভাই আঁকাই, ভাই আমার দ্বারা সম্ভব না ভাই,
তাও একটুখানি ট্রাই করি। আমার এ নিয়ে কেউ হাসাহাসি করেন না। আচ্ছা, এটা হলো কি, মোমবাতি জ্বলতেছে। ওকে। আচ্ছা, আগ মোমবাতি হলো কি একটা হাইড্রোকার্বনের মিশ্রণ। অর্থাৎ কি, একটা কি কার্বন আর একটা কি হাইড্রোজেনের কি সমন্বয়ে কি হয় ভাই, মোমবাতি তৈরি হয়। এখন মোমবাতি যখন আপনি জ্বালান, ওই টাইমে কি তিনটা অবস্থা কি হয়, তৈরি হয়। দেখেন তিনটা অবস্থা কেমনে তৈরি হয়। মোমবাতি আপনি যখন কি আগুন দিলেন, মোমবাতিটা পুড়তেছে নাকি, তো এই হাইড্রোকার্বনই তো পুড়তেছে নাকি। কিসের সাহায্যে ভাই, অক্সিজেনের সাহায্যে। কিসের সাহায্যে ভাই, অক্সিজেনের সাহায্যে। তাহলে কি সে হাইড্রোকার্বন কি অক্সিজেন নিয়ে, মানে অক্সিজেনের সাহায্যে কি এটা কি পুড়াচ্ছে। তো অক্সিজেন কি একটা গ্যাস না? আহ? অক্সিজেন গ্যাস নাকি। আচ্ছা, আর একটা সহজ বলি, যখন আপনি কি পোড়ান আর কি, ওকে, আপনি যখন কি এটারে প্রথমে আগুন ধরাই দেন, ওই টাইমে এটা এক্স্যাক্টলি কি হয়, এই যে মোম না, মোম আস্তে আস্তে কি হয়, গলে যায়। এখন মোম গলে যাওয়ার পরে ওর ভিতরে যে কিছু যে হাইড্রোকার্বন আছে, এই হাইড্রোকার্বন অর্থাৎ কি কার্বন, আর কিসের সাহায্যে পড়তেছে ভাই, অক্সিজেনের সাহায্যে। কিসের সাহায্যে ভাই, অক্সিজেনের সাহায্যে। তো এই কি হাইড্রোজেন আর কি অক্সিজেন মিলিত হয় না, H2O, পানি উৎপন্ন করে কিছু পরিমাণ পানি, যেটা কি বাষ্প হয়ে কি আকাশে উড়ে যায়। অর্থাৎ আমরা কি পাইলাম ভাই, এটা কি ভাই, বাষ্প নাকি, নাকি গ্যাস, বাষ্প পাইলাম। আচ্ছা, এরপরে কি পাইলাম ভাই, যে আগুনের তাপের কারণে কি ভাই, মোম গলে যায়, মোম গলে যায়, মোম গলে যায়। কি কি পাইলাম ভাই, তরল। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মোম গললো, বাষ্প হইলো। আচ্ছা, মোম গলার পরে কি পুরোটাই কি বাষ্প হয়ে যায়? অ্যাবসোলিউটলি নট। পুরোটা বাষ্প হয় না। কিছু মোম কি মোমের গায়ে লেগে থাকে, অথবা কি মাটিতে পড়ে সেটা কি হয়ে যায়, শক্ত হয়ে যায়, আবার কি কঠিন হয়ে যায়। কি হয়, কঠিন হয়ে যায়। এখান থেকে হাইড্রোকার্বনের কিছু পরিমাণ আর কি কি হাইড্রোজেন কি গ্যাস হয়ে, হাইড্রোজেন অক্সিজেন মিলে কি পানি উৎপন্ন করে, এটা কি বাষ্প তৈরি হয়। আচ্ছা, ওই বাষ্পীয় মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো, তাপ উৎপন্ন করে। এটা ভাই এখানেই বলছি, বুঝছেন। তাহলে কি আবার কি মোম কি আবার ঠান্ডা হয়ে, আবার কি মোম, মোম ঠান্ডা হয়, অর্থাৎ কি এটা কি কঠিন। অর্থাৎ কি আমি কি পাইলাম, তরল, বাষ্প, কঠিন, তিনটা পাইলাম। দেখা যায় তরল, বাষ্প, কঠিন, হ্যাঁ দেখা যায়। ঠান্ডা, ঠান্ডা কবে ধরে ভাই, এত এত কষ্ট আমার লাইফে। আমার রোগ এটা আর কি, মানে রোগ তো না, ঢাসা, যে যেটারে বলা হয় গ্রাম্য ভাষায়। আহ, তরল, বাষ্প, কঠিন পাইলাম। এইটাই কি, এটা একটা ভালো মতো আপনাদের বইতে কয় লাইন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ইন্টারনাল ভাই 14 লাইন আছে ভাই, তা আবার চাপানো, যেটারে পুরোপুরি লিখলে 7 লাইন হবে। 7 লাইন তো আপনাদের পরীক্ষায় লেখার দরকার নাই, 5 লাইন লিখলে আর কি হবে। অবশ্যই এটা কিন্তু পরীক্ষায় আসার যোগ্য। তাহলে কি আমাদের নিঃসরণও শেষ নাকি ভাই, নিঃসরণ কমপ্লিট, এবার কি গলন আর কি স্ফুটন। আচ্ছা, গলন শব্দটা শুনে আপনার কি মনে হয়, একটা জিনিস গলতেছে নাকি, আর স্ফুটন শব্দ শুনে আপনার কি মনে হয়, একটা জিনিস ফুটতেছে, হাত কাঁপতেছে আমার, বুঝছেন। এই যে হাতের আর কি, যে এখানে অনেক এগুলো এরকম করে করেছিলাম, ভিতরে তাপ পাইছে, হাতের ওই যে পানির কণাগুলো একসাথে মিশে হাত ঘেমে কি হয়েছে, হ্যাঁ পানি হয়ে গেছে, বুঝছেন। আচ্ছা,
আচ্ছা, এই গলনের সাথে আরেকটা কনসেপ্ট মিশে আছে, গলনাঙ্ক নাকি? আচ্ছা আচ্ছা, আগে ফার্স্টে বুঝি যে গলন কি। আমি এখানে ভদ্রলোকের মতো লিখে দিই, তাপ প্রয়োগের ফলে, তাপ প্রয়োগের ফলে কঠিন হতে হতে সরলে সরল পদার্থে রূপান্তর করার রূপান্তর রূপান্তর করার রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলে ভাই? গলন বলে। মানে কি? গলায় ফেলা বলে। ওকে। আচ্ছা, এখন আপনি পানিরে মনে করেন একটা তাপ দিলেন, আর কি লোহার একটা তাপ দিলেন, সেম তাপ দিলেন, দেখলেন যে পানি গলে গেল, কিন্তু লোহার কি কিচ্ছুই হলো না, লোহার তো বাঁকাও হইলো না। ভাই কেন বলেন? বলতে পারলে আরো 5 টাকা দেব, দুইটা বলতে পারলে 10 টাকা। ওকে, এখনই বলেন, আমি বলার পর বললে কিন্তু আর দিব না ভাই, টাকার মেলা দাম, মেলা দাম, বুঝছেন? আচ্ছা, আপনি পানির একটা তাপ দিছেন আর কি, লোহারে ওই তাপটা সেম তাপ দিছেন, বাট পানি গলছে, তাপ গলে নাই। এখানে আসে কি একটা নির্দিষ্ট তাপ, যে কত তাপ দিলে কি লোহা গলবে, আর কত তাপ দিলে কি পানি গলবে, সেটাকে বলে কি ভাই? গলনাঙ্ক। কি বলে ভাই? গলনাঙ্ক। ওকে। আচ্ছা, এবার দেখেন আপনাদের বইয়ে খুব ভালো মতো লেখা আছে, এক বায়ুমণ্ডলীয় চাপে, আচ্ছা, এক বায়ুমণ্ডল বলতে গেলে আমি এক এটিএম বোঝাই, অ্যাটমসফিয়ারিক প্রেশার, অ্যাটমসফিয়ারিক প্রেশার। ওকে, এক এটিএম চাপে, চাপে যে তাপমাত্রায়, যে তাপমাত্রায় কঠিন পদার্থ, কঠিন পদার্থ, কঠিন পদার্থ গলে তো তরলে পরিণত, তরলে কি পরিণত হয়, পরিণত হয়, তাকে ও তাকে তাকে ওই কিসে কঠিন পদার্থের, এই কঠিন পদার্থের কি বলে ভাই? গলনাঙ্ক। আচ্ছা, আমি আপনার একটুখানি বাংলাও সাথে সাথে শিখে দিই। ওকে, লাইক আস, কি গলনাঙ্ক নাকি গলনাঙ্ক, এইটারে বোঝায় কি জানেন? গলন প্লাস অঙ্ক। আরে গল কি, কত সুন্দর লিখছিল ভাই, আমার তো অস্কার দেওয়া উচিত, এই অস্কার কই? গলন প্লাস কি অঙ্ক, গলন প্লাস অঙ্ক নাকি? আচ্ছা, অঙ্ককে একটা সংখ্যা আর গলনকে একটা প্রক্রিয়া নাকি? আচ্ছা, এই সংখ্যাটাই আসলে আমার দরকার, যে কত তাপমাত্রা দিলে পানি গলবে, আবার আর কত তাপমাত্রা দিলে কি লোহা গলবে, আর কত তাপমাত্রা দিলে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের মন গলবে, আর মেয়েদের ক্ষেত্রে ছেলেদের মন গলবে, বুঝছেন? যদিও এইটা হারাম কাজ, এইটারে বারবার আমি প্রমোট না করি। আল কোরআনে স্পষ্ট ভাবে বলা আছে, ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। এরপর আয়াতটা আমি এক্স্যাক্টলি খেয়াল আসতেছে না, মানে অল্প অল্প ভাই মুখস্থ তো। এটা নিশ্চয়ই অত্যন্ত গর্হিত কাজ, অনেক নিকৃষ্ট একটা কাজ, প্রেম, যে বুঝছেন, এইটা না করা উত্তম। ছোট 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 বাচ্চা মহা মানুষ আপনারা এখন দেখেন, একেটিএম চাপে যে তাপমাত্রা কি কঠিন পদার্থ তুলে তরলে পরিণত হয়, তাকে কি বলে? ও তাকে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। আচ্ছা, এখানে একটু কষ্ট করে লিখে
কেনেন বলে। আচ্ছা, এখানে আমি খুব ভালো মতো লিখছি কি, ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে, ওই তো তরল পদার্থের কিন্তু ওই গলনাঙ্ক হয় না, কজ তরল পদার্থ এমনিতে কি একটা গলন, মানে গলানো জিনিস, বুঝছেন? পানি কি গলানো জিনিস না, একটা কি পানি আসলে বরফ থেকে কি গলানো জিনিস না? তো এই ক্ষেত্রে কঠিন পদার্থ, সরি, সো পানির কি আর গলনাঙ্ক হয় না? গলনাঙ্ক হয় কার? বরফের। আপনাদের বইতে খুব সুন্দর মতো দেওয়া আছে 1 atm চাপে, এক্সাম্পলে, এক্সাম্পলে 1 atm, 1 atm চাপে পানির, লিখতে কষ্ট কষ্ট হচ্ছে, কষ্ট। পানির গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস, বাকি 273 কেলভিন তাপমাত্রা, 273 কেলভিন। ওকে, সরি পানির লেখছি, সি, ভুলে গেছে ভাই, ভাই মাফ চাই, ক্ষমা চাই, দোয়াও চাই, সব চাই। কি বরফের নাকি? বরফের, বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস বাকি 273 কেলভিন। ওকে, এটা কেমনে হয় নাকি? তাহলে আয়রনের গলনাঙ্ক তাহলে কত হইতে পারে? 1538 ডিগ্রি সেলসিয়াস, 1 atm চাপে, বুঝছেন? 1538 ডিগ্রি সেলসিয়াস, 1 atm চাপে, 1 atm চাপে কি লোহার, লোহার গলনাঙ্ক কত? 1538 ডিগ্রি সেলসিয়াস। এইটার সাথে আল্লাহর ওয়াস্তে 273 যোগ দেন, কেলভিন এককে বের হয়ে আসবে, বুঝছেন কথা? সেলসিয়াস যেমন একটা কি একক, কেলভিন একটা একক। এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই যে আপনার আবার আমার মতো বললেন আসবে। কেলভিন কই থেকে আসলো, আজব তো। সেলসিয়াস পড়তেছে পড়তেছে, কেলভিন কই থেকে আসবে? আসবে কেন? হোয়াই? আমার আবার মানে একটা মনে সবসময় মানে খুঁতখুঁতনি থাকে যে ওইটা কেন হইলো, কোথা থেকে আসলো, কেমনে পাইলো, কে পাইলো, বুঝছেন? এরকম একটা কি খুঁতখুঁতনি থাকে। যদি আপনাদের মনে থাকে, তাই আমি কি আর কি ব্যাখ্যা করে দিলাম। ওকে, দেখেন, আরেকটা জিনিস বলি যে বিশুদ্ধ, প্রত্যেক কি বিশুদ্ধ পদার্থের কি একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে। ওই পয়েন্টে গেলে, ওই তাপমাত্রা দিয়ে গেলে এটা গলবেই, গলবে, বাধ্য গলতে এটা, বুঝছেন? বিশুদ্ধ লোহার ক্ষেত্রে যেমন কি 1538 ডিগ্রি সেলসিয়াস, বিশুদ্ধ পানির ক্ষেত্রে একদম H2O দ্বারা যে পানিটা গঠিত হয়, আদার কোনো ইয়া থাকবে না আর কি, এলিমেন্টস থাকবে না, কোনো উপাদান থাকবে না, তাহলে কি সেটা আর কি গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস, বুঝছেন কথা? এটা আমি কি পেলাম ভাই? গলনাঙ্ক নাকি? অর্থাৎ কি কঠিন পদার্থের তাপ দিলে কি হয় ভাই? আর তরল হয়, আর সেটা কি, সেটা বলে গলন প্রক্রিয়া বলে। আর কি যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরল হয় তাকে কি বলে ভাই? গলনাঙ্ক। ওকে, বুঝছেন গলন আর গলনাঙ্ক জিনিসটা কি? ওকে, ভেরি গুড। বুঝলে বুঝপাতান, বুঝলে। আচ্ছা, এই এইবার বলি যে ভাই চাপটা যে আপনি বললেন, ওয়েট, যে এক এটিএম চাপ আর কি, 1 atm চাপ নাকি, আমি যদি এখানে যদি চাপ বাড়াই বা চাপ কমাই, তাহলে আমার কোন সমস্যা আছে বলি। চাপ যদি আপনি বাড়ান, বুঝছেন কথা, আমি কি বলছিলাম, চাপ বাড়াইলে কি কঠিন পদার্থ এমনি থেকে একটার সাথে একটা মিশে আছে, একটা কি একটা কণার সাথে কি আরেকটা কণা কি এমনি মিশে আছে, আপনি যদি চাপ আরো বাড়ান তাহলে কি আরো জোরালো, এমনিতে মনে করেন যে এরকম হালকার মতো মিশে আছে, বুঝছেন? আর যদি চাপ আরো বাড়ান তাহলে কি একদম এরকম শক্ত হয়ে যাবে, বুঝছেন? এরকম ছিল, যদি চাপ বাড়ান তাহলে একদম কি এইরকম হয়ে কি লেগে যাবে, তখন কি আপনার গলাইতে আরো বেশি তাপমাত্রা লাগবে। অর্থাৎ কি চাপ বাড়লে তাপমাত্রাও কি বাড়ানো লাগবে, আর চাপ কমাইলে কি তাপমাত্রাও কি কম দিলেই হবে। ওকে, যত চাপ তত তাপমাত্রা, আর যত কম চাপ আর কি তত কম তাপমাত্রা, এরকম, বুঝছেন কথা? আচ্ছা,
বলছে? আচ্ছা আচ্ছা, এইবার বলি ভাই, তাহলে ভাই, তো আপনি তো বললেন যে কঠিন পদার্থের গলনাঙ্ক আছে, তরল পদার্থের কি আছে? এখানে আমি বলে দিই ভাই, তরল পদার্থের আসলে হিমাঙ্ক আছে। কি আছে ভাই? হিমাঙ্ক মানে কি? হয়ে যাওয়া, শীতল হয়ে যাওয়া, যেটারে আপনি বলতে পারেন যে শীতলাঙ্ক। বুঝছেন? অর্থাৎ কি, যে তাপমাত্রায় 1 atm চাপে, যে তাপমাত্রায় তরল পদার্থ আহ, তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হয়। আবার দেখ, আমি বলি, এখানে কিন্তু আমি লিখতেছি না, আমি বলতেছি শুধু। 1 atm চাপে যে তাপমাত্রায় কি, যে তাপমাত্রায় কি তরল পদার্থ কঠিন পদার্থে কি রূপান্তরিত হয়, তাকে কি বলে? হিমাঙ্ক বলে। এখন বলেন ভাই, তাপমাত্রায় আবার কেমনে হয়? হয়তো হবে না কেন? যেমন দেখেন, পানি কত কত ভাই, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বরফ গলে পানি হয় নাকি? আপনি ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আরো কমায় নেন, আরো কমায় কত, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আনেন। -5 কি জিরো চাইতে কম না? ছোট না? অবশ্যই ছোট। -5-এ আপনি আনেন, পানি কি বরফ হয়ে যাবে, স্যালুট দিবে আপনারে বরফ হয়ে, বুঝছেন? স্যালুট ভাইয়া এবং আপু। ওকে, এমনি দিবে স্যালুট, এমনি এমনি এমনি, বুঝছেন? আচ্ছা, এইটা গেল হলো কি হিমাঙ্ক আর কি। আচ্ছা, এরপর আসি কি স্ফুটন। ওকে, আচ্ছা, আমি মুখে বলবো নাকি লিখবো বলেন? মুখে লিখা, যদি আমার এই আঙ্গুলটা ফুটে তাহলে আমি লিখবো। ফুটছে ভাই, কষ্ট। দুনিয়াতে আমার এই জীবনের কষ্ট আর শেষ হইল না। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আছে। দেখি, দেখেন কি বলছে, তাপ প্রয়োগের ফলে, তাপ প্রয়োগের ফলে অরল, অরল হতে কি উম, বায়বীয়, বায়বীয় পদার্থে, পদার্থে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলে? রূপান্তর করার প্রক্রিয়াকে, রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে। মানে কি, ওই যে ফুটায় যে করে না, স্ফুটন বলে। যেমন দেখেন, ওই যে পানিরে আপনি চুলার উপর রেখে তাপ দিতেই থাকবেন, তাপমাত্রা বাড়াতেই থাকবেন, তাপ দিতেই থাকবেন, তাহলে কি হবে? এক সময় পানি ফুটতে থাকবে, আর পানি ফুটতে ফুটতে কি বাষ্প হয়ে যাবে নাকি? এই বাষ্প হওয়ার প্রক্রিয়াকে কি বলে? স্ফুটন বলে নাকি? আচ্ছা, তাহলে এখন সুন্দর মতো লেখেন যে স্ফুটন নাকি? আচ্ছা, স্ফুটনও সেম কাহিনী গলনের মতো, যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কি লোহা স্ফুটন হয়, আবার একটা নির্দিষ্ট তাপমাত্রায় কি পানি স্ফুটন হয়। একটা নির্দিষ্ট তাপমাত্রায় লোহা স্ফুটন হয়, একটা নির্দিষ্ট তাপমাত্রায় পানীয় হয়, বুঝছেন? তাহলে কি এইটার একটা সংজ্ঞা আছে, অর্থাৎ কি 1 atm চাপে, কি 1 atm চাপে যে তাপমাত্রায়, যে তাপমাত্রায় তরল পদার্থ, তরল পদার্থ বাষ্পে রূপান্তরিত হয়, বাষ্পে রূপান্তরিত রূপান্তরিত হয়, তাকে কি কি বলে ভাই? এক্স্যাক্টলি, ওকে, আমার ওটা দেখে ভয় লাগে আর কি। তাকে ওই, তাকে ওই কি তরল পদার্থের, তরল পদার্থের কি বলে? স্ফুটনাঙ্ক বলে। স্ফুটনাঙ্ক বলে।
এখন যদি আমি এক্সাম্পল দেই, এক্সাম্পল বাবারা কি হবে ভাইয়ারা, এক্সাম্পলে হবে 1 চাপে 1 চাপে পানির পানির স্ফুটনাঙ্ক হয়, সরি, স্ফুটনাঙ্ক 1 চাপে পানির স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস। আর কি 1 চাপে কি লোহার লোহার স্ফুটনাঙ্ক 2861 ডিগ্রি সেলসিয়াস। 61 ডিগ্রি সেলসিয়াস ভাই, কই আর কই, দেখছেন কই 100 আর কই 2800, মানে 2861, হিউজ বেশি, পুরো 28 গুণ বেশি, 28 গুণ। আপনারা যদি কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়, আপনি দেখ করে মুহূর্তের ভিতরে শেষ। কজ বলি, আমাদের দেশে সাধারণত তাপমাত্রা কত, 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, 38 এরকম। 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে আপনাদের কি হাঁপানি উঠে যায়, বাতাস লাগবেই, মনে করেন যে এসির নিচে থাকা লাগবেই। মানুষের স্বাভাবিক তাপমাত্রা গড়, তারপরে মানুষের যে তাপমাত্রা আর কি স্বাভাবিক, সেটা হলো 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বুঝছেন। 38 হইলেই আপনারা কি হাপিত্তেশ করেন, 41 হইলে হাপিত্তেশ করেন। সর্বোচ্চ মনে হয় 43 হয়েছিল, 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আপনাদের অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে যদি আপনাদের যদি 43 বাদ দেন, 100ও বাদ দেন, 60তেও নেই, আপনাদের ওখানেই পুরে শেষ হয়ে যাবেন, বুঝছেন কথা। ভালো, বুঝলে তো ভালোই। হ্যাঁ আপনি বুঝছেন, ওয়াও ভেরি গুড। দেখেন এটা আর কি স্ফুটনাঙ্ক, ওকে। একই ক্ষেত্রে আপনি যদি কি চাপ কমান বা বাড়ান, তাহলে কি চাপ বাড়াইলে কি স্ফুটনাঙ্ক বাড়বে, অর্থাৎ কি তাপমাত্রা আরো বেশি লাগবে। আর যদি চাপ কমান, তাহলে কি স্ফুটনাঙ্ক কম হবে, অর্থাৎ কি তাপমাত্রা আমার কি কম লাগবে। ওকে, বুঝছেন কথা ভাই, বুঝলে তো ভাই, বুঝ পাতা, যদি না বুঝেন তাহলে কি কচু পাতা। ওকে ভাই, এই কথাটা আমি এই কয়দিনে যতবার বলছি, আমি মনে হয় না যে গত 2 বছর 3 বছরে এতবার বলছি আর কি, অতিরিক্ত কথা বলা শিখে গেছে আমি মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এই গেল আপনার কি গলনার স্ফুটন, ওকে। আচ্ছা, স্ফুটনের বিপরীত নাম কি ভাই, ঘনীভবন, অর্থাৎ কি ঘনীভূত করা, অর্থাৎ কি এক জায়গায় করা। দেখেন এইটা, এটার তো একটা অপোজিট আছে ভাই, এইটারও কি একটা অপোজিট আছে, সেটা কি ভাই, ঘনীভবন, অর্থাৎ কি ঘনীভূত করা, অর্থাৎ কি একত্র করা। দেখেন এই যে বাষ্পে যখন পরিণত হয়, তখন কি সব কণাগুলো কি হয়ে যায়, মুক্ত স্বাধীন 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 আর কি, বুঝছেন। সো এখন আমি কি ওদেরকে আবার কি করব ভাই, তো তরলে আনবো। ওরা কি একসময় তরলে ছিল না, আপনি তো মাটিতেই তৈরি হয়েছেন, আবার কি মাটিতেই যাবেন, কবরে মিশবেন তো নাকি। তো আমি এদেরকেও সেম কাজ করব, যে এরা কি একসময় তরল ছিল, এখন বাষ্প হইছে, এরা সবাই উঠতেছে, আমি এখন ঘুড়ি সুতায় টান দিব, মানে কি ওদের সময় শেষ করব। শেষ করার ফলে কি হবে, ওদেরকে আবার কি তরল বানাবে। এখন তরল বানাইলে ওদের কি, ওদের ভিতরে যে তাপমাত্রা আপনি দিছেন না 100 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রাটা আমি কমায় কততে আনবো, 0-তে আনবো। 0-তে আনলেই কি হবে, আমার পানি হয়ে যাবে, বুঝছেন। 0-তে আনলে কি কি হবে, পানি হয়ে যাবে। আর লোহার তাপমাত্রা যদি আমি কি 1538 আনতে পারি, তাহলে কি লোহাও কি তরল হয়ে যাবে। এটাকে কি বলা হয় ভাই, ঘনীভবন। কি ঘনীভবন, অর্থাৎ কি ঘনীভূত করা, বুঝেছেন। আশা আশা করি আপনি খুব ভালো মতো বুঝবেন। আপনাদের বইতে পরীক্ষা 4 আর 5 দেওয়া আছে, পরীক্ষণ নং 4-5, তারা করে নিয়ে। এখন আসি আসি কি ভাই, তাপ প্রদান আর কি শীতলীকরণ, মানে কি এই যে এই দুইটাতে কি করছেন আপনি, তাপ দিছেন, করছেন কি ভাই, তাপ দিছেন নাকি। 1 ঘন্টা হয়েছে, মাশাআল্লাহ 1 ঘন্টাই হয়েছে।
এই দুইটাতে আপনি করছেন কি ভাই, তাপ দিছেন নাকি? আর যে হিমাঙ্ক বাকি ঘনী হমন আপনি কি করছেন ভাই, তাপ সরায় নিছেন, এই যে দেখেন। অর্থাৎ কি শীতলীকরণ করছেন নাকি? এখানে কি দিছেন, তাপ প্রদান, আর এখানে কি ভাই, শীতলীকরণ। দুইটা টপিক খুব ভালো মতো দেওয়া আছে। আমি এখনই আপনাদের কি হ্যাঁ বুঝাবো। এখন একটুখানি ব্রেক টাইম ফর 2 মিনিট। আমার বকতে বকতে আর কি গলা শুকাই গেছে, কতক্ষণ পানি খেয়ে আসি আর কি, বুঝছেন কথা। ওকে, আপনারা যারা এতক্ষণ আমার বকর 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 শুনতেছেন, তারা যদি একটানা স্ক্রিনের দিকে তাকাই থাকেন, তাহলে আপনাদেরকে বিশেষ অনুরোধ করা যাচ্ছে যে দয়া করিয়া চোখটা কয়েকবার এরকম পিট পিট করেন এবং কি দূরের কোনো সবুজ বস্তুর দিকে তাকিয়ে থাকেন এরকম 20 সেকেন্ড মতো। ভিডিওটা পজ করে আর কি তাকান, কজ আপনারা যদি টানা তাকায় থাকেন তাহলে এইটা আপনাদের চোখের ক্ষতি করবে, অনেক অনেক ক্ষতি। পরে আমার মতো আর কি এরকম ভিতরে 2 চোখ, ওপরে 2 চোখ, 4 চোখ লাগানো লাগবে। ওকে, এখনই তাকান, এখনই তাকান। অকওয়ার্ড না এটা একটা, তো হইতেছে কেমন এটা? ভূত তো এসে করতেছে না, ভূত টুত নেই। আরে ও ছোটটা নাম দিয়ে দিবানি, ওরকম কিছুই সমস্যা হবে না ইনশাল্লাহ। তাকাইলা এইটার একটা নিয়ম করা লাগবে কাজ। এইটাতে প্রচন্ড পরিমাণ হোস্টিং দেয় আর কি, বোর্ডে বোর্ডই চেঞ্জ করা লাগবে নাকি। আচ্ছা, এরপর আসি আসি ভাই তাপ প্রদান। আপনাদের বইতে না দুইটা গ্রাফ আছে আর কি, আমি দুইটা গ্রাফ ভালো মতো বোঝানোর ট্রাই করবো। অর্থাৎ কি গলন আর স্ফুটন শেষ। আচ্ছা, এবার দুইটা গ্রাফ আমি আঁকাই আর কি। এখানে স্কেল থাকার কারণে ভাই, স্কেল আছে কজ এত বড় স্কেল আর আমার কাছে নাই ভাই, সো সরি। আচ্ছা, এদিকে কি দেবো ভাই, আমি সময় দেবো, সময় দেব। আর এদিকে থেকে কি দেবো ভাই আমি, তাপমাত্রা। দেখা যায় ভাই, এটা একটুখানি ভাই বুঝে নিন যে এটা কি তাপমাত্রা আসলে আর কি, তাপ মাত্রা না তাপমাত্রা, বুঝছেন। আচ্ছা, তাপমাত্রা এখানে কত থাকবে ধরেন, আমি আপনাদের একদম ডিরেক্ট যে বই ওইটার মতো হুবহু করতেছি না। এখানে তাপমাত্রা আছে কত, -20 ডিগ্রি সেলসিয়াস। এখানে আছে হলো কত, 0 ডিগ্রি সেলসিয়াস নাকি। এখানে আছে কত ভাই, এখানে কত দেবো ভাই, 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে কত, 60 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে কত, 100 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে মনে করেন কি উঠতেছেই, তা তাপমাত্রাটা কি বাড়তেছে নাকি। এদিকে এরকম সময় আর কি দেব কত, সময় কি এখানে কি সেকেন্ডে দেব,
আচ্ছা সময় কি কত তো ভাই, সেকেন্ডে, সেকেন্ড এককে, আর তাপমাত্রা কি ডিগ্রি সেলসিয়াস এককে, ওকে। আচ্ছা দেখেন, এটা আমি কি নিয়ে পরীক্ষা করতেছি ভাই, পানি নিয়ে, ওকে। আমার এর একটা গ্রাফ। আচ্ছা আপনাদের বইতে কত দিছে, 40 দিছে, -40, -40 মানে অনেক হার্ড একটা বরফ, অনেক হার্ড বরফ, লিটারালি -5 ডিগ্রি সেলসিয়াসে হয়ে যায় বরফ, বুঝছেন। কোন এলাকার তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তাহলে সেই এলাকায় কিন্তু তুষারপাত ঘটে, বুঝছেন। আর যদি পাস হয় তাহলে তো মনে করেন যে আহ, তাহলে তুষারপাত ঘটে। আর যদি জিরো হয় তাহলে মানে একটু তুষার বলতে গেলে একটু কম, মানে একটা এই যে স্নোফল যেটা বলে না, ওরকম হয় আর কি, বেশি একটা ক্ষতি হয় না, বাই দ্য ওয়ে। আচ্ছা দেখেন, এখানে আমি কত দিতে পারি, ধরেন কত ভাই, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50, 60, 70, 80, 90, 100, ওকে। 100 সেকেন্ড। এখন দেখেন, আমি কি একটা বরফরে একটা কি সে পাত্রে নিয়ে তাপ দিচ্ছি, ওকে। তাপমাত্রা কি প্রদান করতেছি, তাপমাত্রা বাড়াচ্ছি, বরফের আর কি তাপ দিচ্ছি। আচ্ছা ওয়েট, আমি যে বলতেছি না যে তাপ আর তাপমাত্রা, ভাই তাপমাত্রা হলো কি একটা অঙ্ক বোঝায় আর কি, বুঝছেন। আর তাপ বলতে বোঝায় কি একটা শক্তি আর কি, বুঝছেন কথা। তাপ এক প্রকার শক্তি, আর তাপমাত্রাকে একটা মানদণ্ড আর কি, ওই যে অঙ্ক মানে যে ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি ফারেনহাইট, 50 কেলভিন, লাইক ইটস কল টেম্পারেচার। তাপ বলতে গেলে হিট, হিট হলো কি মানে এটা একটা শক্তি বাকি এনার্জি, ওকে ফাইন। দেখেন আমি যদি এটাতে তাপ দেই, তাহলে এখন কি সে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল, এই জায়গাতে -20 ডিগ্রি সেলসিয়াস, বুঝছেন। তাহলে কি এই তাপ কি ও নিবে না, নিয়ে কি বাড়তে থাকবে না ও। আচ্ছা দেখেন, এইখানে সে করছে কি ভাই, তাপমাত্রা নিচে নাকি, খুব ভালো মতো খেয়াল করেন, এই জায়গায় সে করছে কি ভাই, তাপমাত্রা গ্রহণ করছে, সে তাপ শোষণ করছে। অবশ্যই, কারণ কি আপনি 20 ডিগ্রি সেলসিয়াস, -20, আপনি তো কত শূন্যর ওপরে তাপ দিতেছেন নাকি। এরা করবে কি, এটা কি তাপ নিবে নাকি, তাপার আগে কি শোষণ করবে। এখন দেখেন এই বস্তুটা এইখানে কি অবস্থা ছিল, এটা কি অবস্থা ছিল ভাই, বরফ নাকি। আমরা যেহেতু ভাই বরফ নিয়ে করতেছি, অবভিয়াসলি এখানে ছিল বরফ। এইখান থেকে এই পর্যন্ত দেখেন, গলন পর্যন্ত সে কি বরফ কিনা, অর্থাৎ কি সে সলিড না। সলিড লেখা বোঝা যায় ভিতরে, সলিড। একটুখানি কষ্ট হয়ে যাচ্ছে বোঝার, যদিও হুম, এখানে আসলে কি কি হইতেছে ভাই, সলিড নাকি। আচ্ছা দেখেন, আপনি মনে করেন যে 1 কেজি বরফ নিলেন, তাপ দিচ্ছেন খুব হাই টেম্পারেচারে, দশ 10 সেকেন্ডে, সে কি সেই -20 ডিগ্রি সেলসিয়াসের বরফে কি 0 ডিগ্রি সেলসিয়াসের কিসে পরিণত হলো ভাই, বরফেই পরিণত হলো 0 ডিগ্রি সেলসিয়াসে। কেননা কি সে এতক্ষণ পর্যন্ত কি কঠিন, এখন সে কি আস্তে আস্তে গলতে থাকবে, কেননা কি সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাইছে পুরোটা, 2 কেজি কি পুরোটাই পাইছে নাকি। 2 কেজি পুরোটা পাইছে নাকি, সে তার 1 সেকেন্ডে হুট করে নিমেষে তো আর কি পানি হইতে পারতেছে না ভাই নাকি। সে তো পানি হবে কি আস্তে আস্তে নাকি। আচ্ছা পানি হওয়ার মধ্যে কি আবার সে কি ফুটতে থাকবে না, পানি তো হবে, ঠিক না। তো দেখেন এখন কি, এই যে এখান থেকে এই দিকে যাবে একটুখানি, দেখেন সে আরো 20 সেকেন্ড সময় নিছে, কথার কথা আরো 20 সেকেন্ড সময় নিয়ে কি সে কি পানি হইতেছে। এখানে কি অবস্থা আছে ভাই, দেখেন এইটুক কি সলিড, মানে কি এই যে এই পয়েন্টটা কি ভাই, সলিড, এই পয়েন্টটা কি ভাই, সলিড, ওকে। দেখেন এখন তার বরফ তার সবগুলো একসাথে হুট করে তো ইয়া হয় না, পানি হয় নাকি, বরফ আস্তে আস্তে তো পানি হয় নাকি। এখন যদি ভাই বরফ এখানে আপনার আমি দেখাইতে পারতাম, আমার হাতে নিলে ভাই আমার হাতের অবস্থা শেষ হয়ে যেত, তবে তাপ দিয়ে আপনার এটা একটুখানি ভালো মতো
ট্রাই করেন আর কি বাসায় যদি পারেন, বরফ নিয়ে দেখবেন যে কি একবারে হুট করে পানি হইতেছে না, আস্তে আস্তে অল্প অল্প পানি হইতেছে, বুঝছেন কথা? তো সেই পানি হওয়ার সময়টা কি এতটুকু যে 20 সেকেন্ড পরে সে কি সম্পূর্ণ কি হলো ভাই, পানি হইল। উম, উম, প্রচন্ড কষ্ট। যে 20 সেকেন্ড ধরে কি সে ভাই পানি হলো নাকি? তাহলে কি এইখানে কি সে বরফ থেকে পানি হচ্ছে, অর্থাৎ কি সলিডও আছে আবার কি ভাই লিকুইডও হচ্ছে নাকি? এটা মুছে যাচ্ছে। সো দেখেন এখানে কি সলিড লিকুইড নাকি, ঠিক এই পয়েন্টে এসে পুরাটা কি কি ভাই লিকুইড। দেখেন এতক্ষণ কি সে কি তাপ গ্রহণ করছে ভিতরে, এই যে এতক্ষণ সে কি করছে এইখানে, এই যে 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত সে কি সেই বরফটা কি পুরো তাপ গ্রহণ করে সে কি পুরোটা পানি হয়েছে, অর্থাৎ কি এই এই জায়গায় সে কি ফুল টু ফুল কি ভাই পানি, ঠিক না? আচ্ছা, এই যে এই রেখাটারে বলা হয় হলো কি জানেন, গলনাঙ্ক রেখা। অর্থাৎ কি যেই সময়টা আর কি, যে সময়টা ধরে কি বরফটা গলে পানি হইতেছে, সেই সময়টা যে রেখা তৈরি হয়েছে সেই রেখাকে কি বলে ভাই, গলনাঙ্ক রেখা বা কি গলন রেখা, সরি মেল্টিং লাইন। এই যে এই এই 0 ডিগ্রি সেলসিয়াস এইটারে বলা হয় কি জানেন মেল্টিং পয়েন্ট, অর্থাৎ কি গলন বিন্দু। এটার কি কি বলা হয় ভাই, মেল্টিং পয়েন্ট। এটার বলে মেল্টিং পয়েন্ট। আর আর এখানে তো ভাই সম্পূর্ণ কি গলে গেছে, বরফ সম্পূর্ণ গলে পানি পানি হয়ে গেছে। ওকে, আচ্ছা, আপনি তো তাও নাছোড় বান্দা, পানি মানে তাপ দিতেই আছেন। তো এও ভদ্রলোকের মতো কি আর করবে, উঠতেছে নাকি? আপনি কত ভাই 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি দিছেন ভাই, তাপ দিছেন, তাপমাত্রা দিচ্ছেন, তাপমাত্রা কি? আচ্ছা, এটারে আর একটু যদি এই পর্যন্ত আসবে যদি এটা নাকি আসুক তো দেখতে দেখি। আচ্ছা, এই পর্যন্ত আসলে এটা ডিরেক্ট কত, আচ্ছা 85 আসতেছে নাকি? আচ্ছা না, 80-তে আসতেছে, বাট আচ্ছা যাই হোক, এর এই লাইনটা অন্তত সমান হয়েছে নাকি? দেখেন এই পয়েন্টে সে কি আসছে, ওকে, এইটুক পুরোটা কি হয় পানি না? দেখেন আমার এই পয়েন্টে এসে কি এই যে এই পয়েন্টে কি গলা শুরু করছে, আর এই পয়েন্ট কি সম্পূর্ণ কি পানি না, লিকুইড পয়েন্ট, লিকুইড পয়েন্ট। এটা কি সম্পূর্ণ লিকুইড পয়েন্ট নাকি? তো এখানে কি সম্পূর্ণ পানি হয়েছে না? আচ্ছা, এই পানি কি কোনোদিনও হুট করে 1 সেকেন্ডের ভিতরে কি সে কি বাষ্পে পরিণত হইতে পারে না? পানিটা কি করতে, এই পুরো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এই পানিটা কি পুরো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি অ্যাবজর্ব করতে হবে, নিচের ভিতরে নেওয়া লাগবে নাকি? এই যে আপনি যে 2 কেজি যে পানি বরফ নিছেন, সেই বরফ থেকে যে পানি হয়েছে নাকি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, সেই পানিরে আর কি কি হইতে হবে, সেই পানিরে আবার কি পুরো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি অ্যাবজর্ব হয় ওর ভিতরে, ওর প্রতিটা কণা যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পায়, তারপরে সে কি সে করবে কি ভাই, বাষ্পে পরিণত হবে। ওকে, এই গ্রাফটা আপনার খুব ভালো মতো কাজে লাগবে ফিজিক্সের 6ষ্ঠ অধ্যায়ে বস্তুর ওপর তাপীয় প্রভাব। এইটা যে আমি আমি যখন ক্লাস 9-এ ছিলাম, আমার তখন ওই হাফ ইয়ারলি এক্সামের পরে আর কি ওই চ্যাপ্টারটা ছিল। ফার্স্ট আমি ওইটা বুঝতামই না যে ভাই 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, আবার কি 100 ডিগ্রি সেলসিয়াসের পানি, 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প কেমনে হয়, একই তাপমাত্রায় এই পানি আর বাষ্প কেমনে হয় তখন বুঝতাম না আর কি। ওরকম আর কি নিউ নিউ সায়েন্স তো বোঝা যাইতো না, কিন্তু এখন এই 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 গ্রাফটা যদি আপনারা খুব ভালো মতো বুঝতে পারেন, আই থিঙ্ক আপনাদের ওই প্রবলেমটা একটু হবে না আর কি। দেখেন -20 ডিগ্রি সেলসিয়াসে কি ছিল ভাই, বরফ নাকি? এই বরফে যখন তাপ দিছেন সেটা কি
হয়েছে ভাই 0 ডিগ্রি সেলসিয়াসের কি হয়েছে ভাই বরফ নাকি, সে কি বরফের প্রত্যেকটা কণা করছে কি সেই তাপটারে নিজের ভিতরে অ্যাবজর্ব করে নিছে, নিজের ভিতরে ঢুকাই নিছে। এবার ঢুকাই নেওয়ার পরে সে কি আস্তে আস্তে লিকুইড হইতে শুরু করছে নাকি, লিকুইড হয়ে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি প্রত্যেকটা কণা লিকুইড হয়ে হয়ে গেছে, প্রত্যেকটা কণা কি আণবিক আকর্ষণ শক্তি হারায় হয়েছে কি ভাই লিকুইড হয়েছে নাকি। 1 ঘন্টা 15 মিনিট, এটাই ভাই 15 মিনিট হয়ে গেল আর কি। এরপরে এই যে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে কি 100 ডিগ্রি সেলসিয়াসের কি হয়েছে ভাই পানি হয়েছে কি 100 ডিগ্রি সেলসিয়াসের কি হয়েছে ভাই পানি। এটা পুরোটাই কি ভাই লিকুইড, লিকুইড ফর্মে আছে। বুঝছেন কথা, এই যে এত পুরো যে এতক্ষণ দেখি তাপ শোষণ করছে এটা কি পুরোটাই কিসে কি আছে ভাই লিকুইড হয়ে আছে। লিকুইড কি পুরো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি অ্যাবজর্ব করতেছে। এই জায়গা থেকে এসে কি সে পুরোপুরি কি অ্যাবজর্ব করে নিছে। এই জায়গায় এসে কি প্রত্যেকটা পানির কণা কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যাবজর্ব করে নিছে আর কি। ওকে বুঝছেন, এখন অ্যাবজর্ব করে নেওয়ার পরে এর প্রধান কাজটা কি ভাই, এখন কি করবে আমরা তো জানি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয় ভাই পানি ফুটতে শুরু করে, পানি কি বাষ্প হয়ে যায় নাকি। 2 কেজি পানি কি একসাথেই সব বাষ্প হয়ে যাবে, কখনো হবে না, কোনোদিনও না, ইনশাআল্লাহ। আর যদি হয় সেটা আপনার আমার রবের আর কি, ওই যে কি যেন বলে কুদরতে হবে আর কি, বুঝছেন। তো যাই হোক আমাদের ক্ষেত্রে ভাই এরকম দুই 2 কেজি পানি বা 5 কেজি পানি বা একটা পানি সরি একটা উন্নত আর কি সময় লাগবে না ভাই। 2 কেজি 3 কেজি 1 কেজি পানি তো আর 1 সেকেন্ডে তো কি একবারে মুহূর্তে নিমিষেই কি পানি বাষ্প হওয়া সম্ভব না। এখন দেখেন এইখানে কি ভাই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, অর্থাৎ কি প্রত্যেকটা কণা কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাইছে। এখন কি আস্তে আস্তে কি হইতে থাকবে সে, দেখেন আস্তে আস্তে সে কি হইতে থাকবে বাষ্প হইতে থাকবে। দেখেন এইখান থেকে কি সে 100 ডিগ্রি কি নেওয়া শুরু করছে, শুরু করে এই যে এবার কি বাষ্প হওয়া শুরু করছে। এইটা আসলে কি জানেন এখান থেকে কি পুরোটা পাইছে তো এখান থেকে একটুখানি বাষ্প হচ্ছে, একটা পানি আছে, একটা অন্য বাষ্প হচ্ছে আর একটা অন্য কিন্তু পানি আছে এখন, কারণ কি সব তো একসাথে কি বাষ্প হয় না। অর্থাৎ কি এখানে কি লিকুইড তো আছে আছে আবার কি গ্যাসও আছে, এখানে কি লিকুইড তো আছে আছে গ্যাসও আছে। আর এই জায়গায় এসে কি হয়েছে ভাই একদম কি গ্যাস পয়েন্ট, এটা এটা কি ভাই গ্যাস পয়েন্ট, বুঝছেন। আমার এই এখানে কি হয়েছে ভাই এখানে কি পুরো পানিটা কি একদম এবার কি গ্যাস হওয়া শুরু করছে, প্রত্যেকটা কণা আর কি গ্যাস হওয়া শুরু করছে, এখন কি সব গ্যাস। এই যে এই পয়েন্টটা বুঝছেন, এই যে আপনি এদিকে একটা তীর চিহ্ন দিবেন মানে কি সব গ্যাস, দেখি ভাই গ্যাস দেখেন এইখানে সলিড ছিল এখানে লিকুইড আর এখানে কি গ্যাস। ওকে আশা করি এইটা আপনারা বুঝছেন। আমি আবারও একবার রিক্যাপ করি। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি একটা বরফ ছিল, 2 কেজি ওজনের একটা বরফ ছিল, আপনি সেটারে কি তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে 0 ডিগ্রির কি বরফে আনছেন। যেহেতু সব বরফ একসাথে গলে পানি হইতে পারে না, তাই কি সে পুরো বরফটা আস্তে আস্তে তাপমাত্রা ভিতরে নিচ্ছে, নিতে 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 এই জায়গায় এসে এই পয়েন্টে মানে 30 সেকেন্ড পরে কি এই পয়েন্টে এসে সে কি পুরোপুরি কি সে পুরোপুরি বরফটা কিসে পরিণত হয়েছে ভাই পানিতে, বুঝছেন। এবার পানিতে হওয়ার পরে আপনার মন মিটে নাই, আপনি কি আরো তাপ দিছেন, তাপ দিছেন তো কি এরকম তাপ বা বাড়তেছে, দেখেন এই যে এদিকে তাপ তাপ কিন্তু বাড়তেছে, তাপ বাড়তে 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 কতটা এসে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। অর্থাৎ কি এখানে কি পানি কেবল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাইছে নাকি, এখান থেকে যেসব পানির কণাগুলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাইছে সেগুলো কি বাষ্প হইতে শুরু করছে। আর সবাই তো একসাথে তো কি বাষ্প হইতে পারে না, বা আস্তে আস্তে কি বাষ্প হইতে হইতে এই পয়েন্টে এসে মানে কি সব
কণাগুলো কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাইছে, এখন কি সবাই কি বাষ্প। এই এই জায়গায় এসে কি আপনি যদি আরো তাপমাত্রা বাড়ান বাষ্পই দেখবেন। আচ্ছা, এই বাষ্প, আচ্ছা এবার একটু প্লাজমা নিয়ে আলোচনা করি বুঝছেন। তাপ দিছেন নাকি, কঠিন পদার্থরে তাপ দিয়ে আপনি কি বানাইছেন, তরল। তরলের তাপ দিয়ে আপনি কি বানাইছেন ভাই, গ্যাস। গ্যাসের তাপ দিয়ে আপনি কি বানাবেন বলেন এবার। গ্যাসের তাপ দিয়ে বানায় কি জানেন, প্লাজমা। হোয়াট ইজ প্লাজমা? প্লাজমা হলো ওই একটা মানে সে একটা অবস্থা যে অবস্থাতে প্রত্যেকটা যে পরমাণুর ভিতরে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে, এত তাপের কারণে কি সবগুলো একদম কি ছড়াই ছিটাই যায়। মানে কি একটা ইলেকট্রন কোন দিকে যায় খোঁজ থাকে না, একটা প্রোটন কোন দিকে যায় কোনো খোঁজ খবর থাকে না, কি এমন ভাবে ছড়াই ছিটাই যায় যে কি অবস্থা একদম টাইট। যখনই ইলেকট্রন প্রোটন গুলো ছড়াই ছিটাইতে থাকে তখন কি হয় জানেন, ফোটন হইতে থাকে। আর ফোটন মানে কি জানেন, আলো। আপনারা এই ফোটন নিয়ে অবশ্য আপনারা পড়াশোনা করবেন হলো ইন্টারমিডিয়েটে। এই ফোটন কেমনে আলো দেয় সেটাও পড়বেন ইন্টারমিডিয়েটে। তবে এই আপনাদের 9-10 আছে পদার্থের যে গঠন চ্যাপ্টারে, এর পরের চ্যাপ্টারটাই আছে আর কি, যে মানে আপনার যখন ওই যে ইলেকট্রন প্রোটন গুলো এক কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাবে, এইটা কিন্তু একটু মানে পরের চ্যাপ্টার আর কি ভার্স। যখন যাবে তখন কি একটা আলোর বিচ্ছুরণ ঘটায় বুঝছেন। তো এই যে যখন কি ইলেকট্রন প্রোটন গুলো বিচ্ছিন্ন হইতে থাকবে, সেখানে কি হয় ভাই, তখন কি আলোর মানে আলো বিচ্ছুরিত করে, মানে কি আলো বিকিরিত করে। ওকে, এইটা ঘটে কোথায় জানেন, সূর্যে। কেননা সূর্যে তাপমাত্রা প্রায় লক্ষাধিক, 0 ডিগ্রি বা 100 ডিগ্রি বা 1000, 2000, 3000, 5000, 10,000, 20,000 না, লক্ষ, মানে লক্ষেরও উপরে, 20 লাখ মতো সম্ভবত, 20 লাখ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 20 কোটি এরকম সামথিং আর কি। তাহলে চিন্তা করেন যে ওইখানে কি অবস্থা হবে একটা কণার, একটা মানে একটা যে পরমাণুর কি অবস্থা হইতে পারে। ওর মনে করেন যে হাইড্রোজেনের কি আহ, স্ফুটনাঙ্ক কত হাইড্রোজেনের, একটুখানি ওয়েট, লেট মি চেক। আমি এগুলো মুখস্থ রাখি না। 4 নম্বর নাকি, হাইড্রোজেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হইল -252.87। আচ্ছা ধরি যে আমি কি আয়রনের আয়রনের গলনাঙ্ক এখানে দেওয়া আছে কত ভাই, 2750, ওই যে সেম দ্যাট আগেরটা। তো আয়রনের হলো কত ভাই, যে 2861 আর কি, 2861 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি আয়রন, লোহা গলে যায়। সেই লোহারে যদি আপনি কত হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেন, 20,000, 25,000, 30,000, 40,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেন, কি অবস্থা হবে, লোহার পার্টিকেল তো একটাও থাকবে না। সেটারে কি 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 বলে ভাই, প্লাজমা অবস্থা বলে বুঝছেন। এই গেল আমার কি প্লাজমা। আচ্ছা, তাহলে এইটা যদি আপনি বুঝেন তাহলে কি আপনার তাপ প্রদান শেষ, আপনি তাপ দিয়ে ফেলছেন। ওকে, আচ্ছা এবার আপনি করবেন কি ভাই, শীতলীকরণ করবেন। কি করবেন, আমার হাত ঘেমে গেছে বুঝছেন। এবার কি ভাই, শীতলীকরণ করবেন বুঝছেন, মানে কি এই যে তাপ দিচ্ছেন না, খুব তাপ পাইছে তো, খুব উঠতেছে। আপনারা যে ফোন পাইছেন না, খুব রিলস দেখেন, টিকটক দেখেন, টিকটক বানান, ভিডিও দেখেন। পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে, সবকিছুর মাসুল এবার দেওয়া লাগবে, পড়াশোনা তো করেন নাই, এবার পড়াশোনা করতে হবে বুঝছেন কথা। পড়াশোনা করেন, পড়াশোনা করেন বুঝছেন। আহ, ছেলেদের জন্য যদি ভালো বউ পাইতে চান তাহলে কি পড়াশোনা করতে হবে, এটাই কি মূল মন্ত্র, লেখাপড়া করার বুঝছেন। আমার আমার ক্ষেত্রে ওরকমই প্রায়। যাই হোক, তাহলে কি এখন আমি করবো কি ভাই, এখন আমি কি শীতল করবো এই, আমি এইটারে তাপ দিতে 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 ক্লান্ত হয়ে গেছি। এখন আমি করব কি, শীতল করব।
ওকে, শীতল করব, ঠিক আছে ভাইয়া। পানির এবার কি ঠান্ডা করব? পানিরে তো ঠান্ডা করব না, জলীয় বাষ্প করে আর কি ঠান্ডা করব। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা দেখেন তাহলে ভাই, আমি আমি ফাঁকি দেওয়ার যোগ্য নই। আমি ভাই গ্রাফটা এটাই মুছে ফেলছি, ছি। দেখেন আমি আপনাদের জন্য কত কষ্ট করতেছি। একটা অস্কার আইনে দিয়ে আমার জন্য, বুঝছেন? এদিকে কি ভাই, সময় 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 অনেক উপরে লেখা হয়ে গেল। যদিও বস, কি সময় সেকেন্ড, দেখি কি ভাই, তাপমাত্রা, তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস নাকি? আচ্ছা, এখানে ধরেন কত, -5 দিব। হুম, হওয়া যায় আর কি। আচ্ছা, না, এর আগে যত করছিলাম, -20। ওকে, এ জায়গা কত ভাই, 0। কত ভাই, 30, 60, 90, 100, 120। ওকে, হয়ে যায়। দেখেন, একটা বরফ, সরি, একটা জলীয় বাষ্প, মানে পানির জলীয় বাষ্প 100 ডিগ্রি সেলসিয়াসে কি ভাই সে, 100 ডিগ্রি সেলসিয়াসে কি সে বাষ্প হয় না? তো 120 ডিগ্রি সেলসিয়াসে সে কি, পুরাই তো বাষ্প নাকি? আচ্ছা, এখন যেহেতু আমি শীতল করতেছি, অর্থাৎ কি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি একটা, মানে জলীয় বাষ্পরে 2 কেজি ওজনের একটা জলীয় বাষ্পরে আমি করবো কি ভাই, ওর ভিতর থেকে কি তাপ সরাই নেবে। যে তাপ দিছি না, পরীক্ষার মধ্যে অনেক গেম খেলছেন না, শিক্ষা পাইছেন, এবার কি তাপ কমায় ফেলতে হবে, বুঝছেন? দেখেন, এখন আমি যদি তাপ কমাই তাহলে কি এখান থেকে আমার কততে আসবে? এটা যদি আমি এরকম করি, ও আচ্ছা, আমি সময় দিই নাকি? কত ভাই, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, এই জায়গায় না দিয়ে এই জায়গায় দিয়ে 120 ভাই, দেখা যায়? 110, 120, 110টা খুব কম বোঝা যাচ্ছে আর কি, যদিও 110। ওকে, আচ্ছা দেখেন, এবার করছি কি, কিভাবে আমি ভদ্রলোকের মতো সেটা একটুখানি খাড়া ঢালে নামাই। ওকে, এত এত মাগুর, না না। দেখেন, এই পয়েন্টে ছিল, কি পয়েন্ট ছিল ভাই, সে গ্যাসে ছিল নাকি ভাই, গ্যাস ছিল নাকি? আচ্ছা, এই যে এই রেখাটা কি ভাই, গ্যাস রেখা না? এইখানে যখন আসছে, অর্থাৎ কি তাপ আপনি 120 থেকে কমায় কততে আনছেন ভাই, 100তে আনছেন। আচ্ছা, 100তেও কি সে গ্যাস না ভাই? 100তে, 100তে সে প্রাথমিক, ও তার 1 সেকেন্ডে তো কি ভাই তরল হবে না ভাই? সে 1 সেকেন্ডে কি ভাই পানি হবে ভাই? সম্ভবই তো না। তারে কিছু সময় দেন ভাই পানি হওয়ার জন্য। অবভিয়াসলি দিব। তো দেখেন, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোনো জলীয় বাষ্পরে আমি কি 100 ডিগ্রি সেলসিয়াস আনছি, অর্থাৎ কি এখানে কি 100 ডিগ্রি সেলসিয়াসের কি গ্যাস, এবার কি এই গ্যাসটা ভদ্রলোকের মতো কি হইতেছে ভাই, পানি হইতেছে। এই এই জায়গাতে এসে সে ভদ্রলোকের মতো সম্পূর্ণ কি হয়েছে ভাই, পানি হয়ে গেছে। অর্থাৎ কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি হয়েছে ভাই, পানি হয়েছে নাকি? তাহলে কি, তো এই এখানে কি ছিল, আমার গ্যাসও ছিল, গ্যাস, আর এখানে কি ভাই, পানি নাকি? আচ্ছা, এ- এই পয়েন্ট কি ভাই সম্পূর্ণ কি পানি না?
অর্থাৎ কি লিকুইড পয়েন্ট না এটা? তো এইটা কি আমার সম্পূর্ণ কি হয়েছে ভাই, একটা লিকুইড পয়েন্ট ক্রিয়েট হয়েছে নাকি? এখন এই লিকুইড হওয়ার পরে কি আমার তো মন কমে না, আমি তো বরফ করবো, এটা তো কি তাপ দিবই। সরি, তাপ দিব না, তাপ আরো নিবই এর কাছ থেকে, বুঝছেন? গতকাল পড়া দিয়ে দিছিলাম, আজকে পড়া নিব, এরকম সিস্টেম আর কি। দেখেন, তো আমার তো মন মিটে নাই, ঠিক কি আরো তাপ নিব। এখন কি অবস্থা আছে ভাই, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি নাকি? এখন আমি তারে কি, এখন আমার রাগ হয়ে গেল, আমি বললাম যে ভাই আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি রাখবো না, আমি এখন কি এটা কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কিসে আনবো ভাই, বরফে আনবো, সরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিসে আনবো ভাই, পানিতে আনবো আর কি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কিসে পানিতে আনবো, আচ্ছা এটা দাগটা একটুখানি ফাঁকা হয়ে গেছে যদিও। এখানে বেটার, দেখেন এইখানে এসে কি আমার ভাই পানি, এইটা কি সম্পূর্ণ পানি না? পানি অর্থাৎ কি লিকুইড ফর্ম, লিকুইড না এখানে দেখেন, এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি ভাই পানি, এখানে কিন্তু কি ভাই হালকা হালকা কি ভাই গ্যাসও আছে। এই গ্যাস, সরি, এই লাইনে কি আছে ভাই, গ্যাস আছে। এই লাইনের পরে যখন এইখানে আসছে একটুও গ্যাস নাই, সব পানি। অর্থাৎ কি এইখান থেকে এখন কি আমি তাপমাত্রা কি আরো কমায় 0 ডিগ্রিতে আনবো। আচ্ছা দেখেন, এখন কি হুট করে কি সব পানি কি আর কি হয়, বরফ হয়? ফ্রিজে গিয়ে আজকে পানি রাখবেন, পানি রাখার কিছুক্ষণ বলতে 1-1.5 ঘন্টা পরে গিয়ে হাত দিবেন, দেখবেন যে উপরের সারফেসটা মাত্র কি হয়েছে ভাই, বরফ হয়েছে, কিন্তু কি নিচের যে সারফেসটা আছে মানে নিচে দিয়ে কি পানি আছে এখনো, কিন্তু উপরে দিয়ে কি হয়েছে ভাই, বরফ হয়েছে নাকি? তো কি এখন আবার কি সাথে সাথে আপনি যদি মনে করেন যে পানি দিছেন দিয়ে ফ্রিজটা বন্ধ করে আবার খুলছেন, সাথে সাথে কিন্তু কি বরফ হয়ে যাবে না, পসিবল না। সে কি একটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, তো আপনি ভাই ওই প্রত্যেকটা কর্নারে 100 থেকে নামাই আপনাকে শূন্যতে আনেন নাকি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিসে আনবেন, পানিতে আনবেন নাকি? আচ্ছা, বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভাই পানিতে আনছেন, সব যেহেতু একসাথে বরফ হয় না। এখন এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে কি আপনি প্রত্যেকটারে করবেন কি জানেন, কমাইতে থাকবেন, কি তাপমাত্রা কি আরো কমাইতে থাকবেন এটা নাকি? তাহলে কি প্রত্যেকটা অণুর পানি যখন কি, সরি, তাপমাত্রা যখন কমবে, তখন কি এই পয়েন্টে এসে কি হবে ভাই, তার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি ভাই, এটা বরফ, এটা কি ভাই বরফ নাকি? বরফ মানে কি ভাই, এটা কি সলিড পয়েন্ট। অর্থাৎ এখানে কি ভাই বরফও আছে, আবার কি আছে ভাই, পানিও আছে নাকি? এখানে কি ভাই পানি থেকে আস্তে আস্তে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি ভাই বরফ হইতেছে। এখন আমার মন আরো খারাপ, মানে এখন কি এখনো মন খারাপ কমে নাই। আমি কেন জিরোতে রাখবো, জিরোতে তো ভাই পানিও থাকতে পারে। এর আমি একদম কি একদম হার্ড বরফে আনতে, এটা কি আরো তাপমাত্রা আমি কি কমাই দিলাম, অর্থাৎ কি 120 সেকেন্ডে গিয়ে কি হলো ভাই আমার, এই যে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলো। এইটা হলো কি ভাই পুরা সলিড একটা কি বরফ, বুঝছেন? এটা কি পুরো সলিড একটা কি বরফ। ওকে, তাহলে বুঝছেন যে শীতলীকরণ কেমনে করা হয় আর কি। আশা করি বুঝতে পারছেন শীতলীকরণ কেমনে করা হয়। শীতলীকরণ আর কি তাপ প্রদান সেম প্রক্রিয়া, শুধু তাপ প্রদানের ক্ষেত্রে কি তাপ বাড়াইতে হয়, আর শীতলীকরণের ক্ষেত্রে কি তাপ কমাইতে হয়। দ্যাটস ইট, এছাড়া কিচ্ছু না। আপনাদের বইতে খুব সুন্দর মতো এটা কি ব্যাখ্যা করা আছে, আল্লাহর হস্তে বইটা একটুখানি ভালো মতো পড়ে নিন। আর আমি যেটা মুখে বলছি সেটা যদি সাজায় গুজায় লিখতে পারেন, মার্ক 4-এ 4 ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, ফাইন। তাহলে কি এটা একটুখানি পজ করেন, পজ করে উঠায় নিতে পারেন। ওকে, এখন আপনি আমারে কোশ্চেন করতে পারেন যে ভাই আপনি যখন কি তাপ বাড়াইতে বাড়াইতে কি প্লাজমাতে নিয়ে গেলেন, এখন তাপমাত্রা কমাইতে কমাইতে ভাই আর আর কোনো কোনো জায়গায় যায় না, না ভাই।
আর কোনো জায়গায় ভাই পানি যাবে না ভাই, পানি বরফ, ওই বরফই থাকবে, আর কিচ্ছু হওয়ার মতো ক্ষমতা নাই আমাদের জানা মতে আর কি, বিজ্ঞানীদের জানা মতে আর কি কিছু হওয়ার ক্ষমতা নাই। আপনি যতই কমাইতে থাকবেন কি ওই বরফ আরো শক্ত হইতে থাকবে, বুঝছেন? -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই বরফ হয়ে যায়। তবে আপনি যদি -40, 50, 60, 70, 80, 90, 100 ডিগ্রি সেলসিয়াস নেন, -100 ডিগ্রি সেলসিয়াস, ওই বরফটা যে এই যে আণবিক আকর্ষণ শক্তি সেটাকে আরো বাড়বে, আরো কি টাইট হবে, বুঝছেন? সো এই টাইট হইতেই থাকবে, আপনি যত তাপমাত্রা কমাইতে থাকবেন কি টাইট হইতেই থাকবে, বুঝছেন? এটা কি কখনো ভাঙবে না, ওই যে ইলেকট্রন প্রোটন যেরকম বিচ্ছিন্ন হয়ে হয়ে গেছিল, তো এইটা ওরকম বিচ্ছিন্ন হবে না, বুঝছেন কথা? ভেরি গুড। তাহলে এটার কি আমি মুছিয়ে দিলাম। শীত শীত ভাব, ঠান্ডা পড়িয়া গেছে নভেম্বর মাস। ওকে, তাহলে কি আমার কি শীতলীকরণ শেষ? এবার কি ভাই পাতন আর ঊর্ধ্বপাতন নাকি? আচ্ছা, পাতন তো আপনারা ছোটবেলায় তো আই থিঙ্ক পড়ার কথা, পাতন কি জিনিস আর ঊর্ধ্বপাতন কি জিনিস। একটুখানি ওয়েট করেন তাহলে, আমি একটুখানি রেস্ট নিয়ে আবারও, অবশ্য আপনাদের ওয়েট করা লাগবে না, কজ পজ করে আবার ইয়া করবো, কন্টিনিউ করবো। হুম, এখন তাহলে ভাই কিসে আসবো ভাই? পাতনে আসবো, ওকে। তো পাতনের ক্ষেত্রে খুবই ইজি আর এটা হাস্যকর, আমি প্রথম প্রথম আর কি এটা খুব হাস্যকর চিন্তা করতাম যে পাতন তাহলে কোন দুঃখে আমি করবো। আচ্ছা দেখেন, পাতন হলো এমন একটা প্রক্রিয়া, আমি মুখে বলতেছি আপনি বুঝে নেন আর কি, ওকে। পাতন হলো এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায়, আমি বলতেছি আপনি লিখতে পারেন, যে প্রক্রিয়ায় কোনো তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করে পুনরায় তাপ সরিয়ে ওই পদার্থকে শীতলীকরণ করে আবার সেই একই তরল পদার্থে ফেরত আনার প্রক্রিয়াকে পাতন বলে। অর্থাৎ কি পাতন কি, যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। আচ্ছা, পাতন হলো 5 প্রকার আর কি, বুঝছেন? পাতন এক্স্যাক্টলি 5 প্রকার: সাধারণ পাতন, আংশিক পাতন, সমস্ফুটন পাতন, তারপরে কি আছে বাষ্প পাতন আর কি নিম্নচাপ পাতন। ভাই পাতনেরই এতগুলা রূপ, তবে আপনার এতগুলো রূপ এখন দরকার নেই, এখন জাস্ট আপনি পাতন জেনে রাখেন যে হোয়াট ইজ পাতন। পাতন হলো কি বাষ্পীভবন আর কি ঘনীভবনের কি একসাথে রূপ। আচ্ছা, আমি আপনার সংজ্ঞা ডিরেক্ট লিখতেছি না, শুধু এখানে লিখি যে পাতন কি জিনিস। আপনাদের বইয়ে খুব সুন্দর মতো দেওয়া আছে পাতন ইকুয়াল টু কি, ওয়েট, কি বাষ্পীভবন। ভাই প্রথমে কিন্তু ভাই বাষ্প করতে হবে, ভবন প্লাস কি ভাই ঘনীভবন, সরি ভবন না ভাই, ভবন ঘনীভবন। আচ্ছা, এই জিনিসটা আসলে কাছে বাষ্পীভবন নেই কি বোঝায় ভাই? তাপ প্রয়োগে তাপ প্রয়োগে বাষ্পে পরিণত, বাষ্পে পরিণত, আচ্ছা, পরিণতকে, আরে সর্বনাশ, আমি কি বাংলা ভুলে যাচ্ছি। কি তরলকে এবং বাষ্পে পরিণত, আর একটা কি ভাই বাষ্পকে শীতলীকরণ করে, বাষ্পকে শীতলীকরণ করে শীতলীকরণ করে করণ করে করে তরলে তরলে পরিণত। আচ্ছা, এখন আপনি আমার মতো কোশ্চেন করতে পারেন যে ভাই একটা তরল রে আমি কোন দুঃখে বাষ্পে পরিণত করে আবার সেই বাষ্পরে আমি কি তরলে পরিণত করবো কোন দুঃখে?
আসলে আসলে এইটা হয় হলো যখন কোনো এলাকায় বন্যা হয়, বন্যা হওয়ার সময় আর কি অনেক কিছু পানির সাথে মিশে যায় আর কি, বুঝছেন কথা? তো এই পানির সাথে মিশে যাওয়ার ফলে এই পানির তখন কি পাতন করে খাইতে হয়, কজ ওই যে যা কিছু মিশছে না সেটা কি আকাশে মানে কি উড়ে যাবে আর কি, বুঝছেন? কিন্তু যেটা কি মেন এক্সাক্ট পদার্থ, এই পাতনটা আসলে করা হয় যে ঊর্ধ্ব পাতনের ক্ষেত্রে আর কি। ঊর্ধ্বপাতিত যেসব বস্তুগুলো আছে সেগুলো কি আর আসবে না, তো পরে আর কি মানে পাতিত পানি এরকম খাওয়া যায়। আপনার যদি একটা সহজ উপায় বলি, মেয়েরা যারা আছেন ভাত রান্না করবেন, ভাত রান্না করার সময় ঢাকনাটা দিয়ে দিবেন, দেখবেন যখন পানি ফুটতেছে পানির, তখন ঢাকনাটা সরায় হাত দিবেন আর কি, বুঝছেন? হাত পানি কি পানি তাহলে কি যে বাষ্প হয়ে কি উপরে উঠবে, দেখবেন যে আপনার হাতে এসে কি সকল পানির কণা কি মানে যে বাষ্প পানি হয়ে গেছে। এখন বলবেন যে ভাই কেমনে হইলো, আজব জিনিস তো। না, এটা আজব জিনিস না, এটা আজব জিনিস না, এটা খুব সিম্পল সায়েন্স। এর জন্যই বলি সায়েন্স মজা, সায়েন্স একটা খেলা, সায়েন্স সাজানা, সায়েন্স মজা। তবে কি আর করার, পোলাপাইন সায়েন্স না, এগুলো একটু নাম কামানোর জন্য। আর কিছু কিছু সায়েন্স নেয় এসএসসিতে, যে সায়েন্সে পড়ে সায়েন্সের জ্ঞানটা নিয়ে ইন্টারমিডিয়েটে গিয়ে আর্টসে ভর্তি হবো, ভর্তি হয়ে কি এই আর আর্টসের লাইনে যাবো। আর কিছু কিছু পোলাপাইন তো নিয়ত থাকে, মারা যখন খাইছি মারা খাবো, সায়েন্স নিয়ে খাবো, যা হয় হবে। একদিন ভাই মারা খাইতে হবে, না খাইলে শিক্ষা হবে না আর কি, বুঝছেন? তো বলি, এখন কেন আপনার হাতে এসে পানি জমা হবে, বুঝছেন? দেখেন আপনি যখন ওটা বাষ্প হয় তখন কিন্তু ওইটার তাপমাত্রা কি একদম 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বাষ্পে। আপনার হাতের তাপমাত্রা ও- ও তো ওই টাইমে কত ভাই? আপনাদের স্বাভাবিক তাপমাত্রা কত আমাদের বডির? 37 ডিগ্রি সেলসিয়াস। দেখেন 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি কিন্তু দেখাইছিলাম এই যে গ্রাফটা, 0 থেকে 100 পর্যন্ত কি এই যে এ পর্যায়ে এই যে এটুকু কি ছিল ভাই? পানি ছিল, বুঝছেন? তো কত 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয় ভাই? বাষ্প পানি হয়। আমাদের হাতে যখন আসে তখন কি সেটার সাথে সাথে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পায়, 100 ডিগ্রি থেকে এসে সে কি 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পায়। অর্থাৎ কি প্রথমে কি সে পানিটা বাষ্প হইছে, তরলটা কি তরলকে তাপ প্রয়োগে কি বাষ্প বাষ্প হইছে। এবার বাষ্প হওয়ার পরে আবার করছে কি বাষ্পকে আমার হাতে এসে কি সেই বাষ্পটা ঠান্ডা হয়ে শীতলীকরণ হয়ে আবার কিসে তরলে পরিণত হয়েছে। এটারে বলে কি ভাই? পাতন। আপনি কি পাতন বুঝছেন? পাতন একদম ইজি, পাতনের মধ্যে কোনো ভেজাল নাই। এইটারে কি বলে ভাই? পাতন। এবার আসি ভাই ঊর্ধ্বপাতন। আমি আমি ভাই মুখেই বলি, আপনারা লিখে নেন। যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগ করে তরলে পরিণত না করে সরাসরি বাষ্পে পরিণত করে তাকে কি বলে ভাই? ঊর্ধ্বপাতন। তাই কি কি বলে ভাই? ঊর্ধ্বপাতন। অর্থাৎ কি কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে তরলে পরিণত না করে সরাসরি বাষ্পে পরিণত করাকে কি বলে ভাই? ঊর্ধ্বপাতন। আচ্ছা দেখেন, এর একটা খুব ইজি উদাহরণ হলো ন্যাপথলিন। আপনাদের বাসায় যাদের ন্যাপথলিন আছে অবশ্যই সবাই ন্যাপথলিন দেখার কথা, কারণ তেলাপোকার ভয়ে ন্যাপথলিন দেয় অনেক মেয়েরা। আই থিঙ্ক ন্যাপথলিন জামার সাথে বেঁধে নিয়ে ঘুরে যেন তেলাপোকা না আসে। তেলাপোকার প্রচুর ভয়, অন্য কিছুর ভয় নেই, তেলাপোকার এসেই ভয়। জানি না আপনারা কেউ করেন কিনা। তো দেখ আপনারা যখন ন্যাপথলিন ওয়ার্ড্রোবের ভিতরে বা র্যাকের ভিতরে বা যেখানে জামা কাপড় থাকে সেইখানে রেখে দেন, ওই মুহূর্তে কি হয় ভাই? ন্যাপথলিন দেখবেন যে কি কোনো তরল হয় না, ন্যাপথলিন কি গন্ধ ছড়ায় চলে যায়। এখন আপনার কোশ্চেন আসতে পারে, ভাই আমি তো তাপ দিলাম না। আপনারা তাপ দেওয়া লাগবে না, সে কি পরিবেশ থেকে তাপ পাইছে, এজন্য কি সে কঠিন থেকে কি একদম কি সে বা বাষ্প হয়ে গেছে, সে কি তরল হয় নাই। ওকে, আচ্ছা এবার আপনার মনে আরেকটা কোশ্চেন আসতে পারে, ভাই তাহলে যারা দোকানে বেচে ওইখানেও তো ভাই তাপ পাই, অনেকে যে ফুটপাতে বেচে সরাসরি সূর্যের তাপ পায়, ওই টাইমে ভাই গলে না কেন? ওই টাইমে ভাইয়া
বাষ্প হয় না কেন ভাই? ওইটা তো একটা কি সিল প্যাক থাকে, প্যাকটা কি সিল করা থাকে, ওটা কি বের হওয়ার কোনো সুযোগ নাই, বুঝছেন? এর জন্য কি হয় ভাই, ওইটা কি কি করে ভাই, ওটা আর কি বাষ্পে পরিণত হয় না। আর ওই পদার্থ কখনো গলেও না। আবার যেমন আছে কি আয়োডিন আছে, বুঝছেন? আয়োডিন কি করে কি, আপনি যদি ওইটা তাপ দেন, ওটা কি সরাসরি কি বাষ্প হবে, কোনো তরল পদার্থ হইবে না, বুঝছেন? আচ্ছা, এইসব পদার্থকে উদ্বায়ী পদার্থ বলে। কি বলে ভাই? উদ্বায়ী পদার্থ। আ- ঊর্ধ্বপাতিত 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 পদার্থকে উদ্বায়ী উদ্বায়ী পদার্থ বলে। পদার্থ বলে মানে কি, সে একদম কি উপরে উঠতে থাকবে, সে কি নিচে থাকবে না, সে উপরে উঠতে থাকবে। সরি, এইটুকু কাট করেন না কেউ ভুলেও, আল্লাহর ওয়াস্তে। আচ্ছা তাহলে কি, দেখেন, অর্থাৎ কি কঠিন পদার্থ, কঠিন পদার্থের আমি কি দিলাম ভাই, তাপ দিলাম, কি বাষ্প। আচ্ছা এই বাষ্পরে যদি আবার কি আমি শীতলীকরণ করি, শীতলী শীতলীকরণ, তাহলে কি কঠিন পদার্থ, ভাই ওরা হলো ইয়ার সাথে আর কি ব্রেকআপ করছে, তরলের সাথে করছে কি ভাই, ব্রেকআপ করছে, বুঝছেন? এর জন্য কি সে তরলরে মধ্যে আনে নাই। এটারে কি বলা হয় ভাই, উদ্বায়ী, কি বলছি, ঊর্ধ্বপাতিত বস্তু, বা কি উদ্বায়ী বস্তু এরা। আর এই প্রক্রিয়াটা কি বলে, ঊর্ধ্বপতন। ঊর্ধ্বপতনের ক্ষেত্রে গ্রাফটা ঠিক এরকম হয়, এদিকে আপনি সময় দিবেন আমার মতো, আর আর এদিকে দিবেন কি জানেন, তাপমাত্রা। তাপমাত্রা বুঝছেন, এই যে এই এখানে ভাই সলিড পয়েন্ট, এই যে এটুক সলিড, এই যে এটুকে কি ভাই সলিডও আছে, আবার কি ভাই গ্যাসও হচ্ছে, আর আরে এটুক কি সম্পূর্ণ গ্যাস। আচ্ছা, সলিড আর গ্যাস কেমনে একসাথে হয়, দেখবেন যে ন্যাপথলিন রাখার পরে, কিছুদিন পরে কি ন্যাপথলিন ছোট হয়ে যায়, মানে কি সে একাধারে গ্যাসও হচ্ছে, আবার কি সলিডও আছে, এই সেই অবস্থা, বুঝছেন? আশা করি এতটুকু আপনারা খুব ভালো মতো বুঝছেন। আপনারা যদি বুঝে থাকেন, আমি এইটা নিয়ে কি কি ভাই গর্বিত, বুঝছেন? আপনি কি এই জায়গাতে কি তাপ দিছেন, এই জায়গাতে বুঝছেন, এই জায়গাতে একটা কি নির্দিষ্ট তাপ দিছেন, এরপর আর কি তাপ দেওয়ার দরকার নাই, ওকে? তাহলে কি আমরা কি পাতন আর ঊর্ধ্বপাতন বুঝলাম, অর্থাৎ কি আমাদের পুরো কি চ্যাপ্টার শেষ। তাহলে যদি না বুঝেন, আবারও কি শুরু থেকে আরেকবার দেখবেন, বুঝছেন? বোঝার ট্রাই করবেন। তারপরে যদি না বুঝেন, বা এর আগেও আমারে কি সরাসরি আপনি কমেন্টে বলতে পারেন, অথবা আপনার কাছে যদি আমার কন্টাক্ট নাম্বার থাকে, আপনি হোয়াটসঅ্যাপ বা ডিরেক্ট কলও করতে পারেন। আমার এইটা সবচেয়ে বেশি ভালো লাগে যে আমার স্টুডেন্টগুলো যখন আমারে কোনো কিছু কোশ্চেন আস্ক করে। আমার ছোটবেলায় আমার একটা ইয়ে আছে যে স্যারেরা শুধু বলতো যে তোমরা প্রশ্ন কেন করো না, আমরা তো আজব যে প্রশ্ন করলে আরো স্যারের মুখ ব্যথা হবে কথা বলতে বলতে, স্যারেরা কেন বলে যে তোমরা কোশ্চেন করো না কেন, এরকম কেন বলে। এখন অ্যাজ এ মানে টিচার, একদম যে ফুলি টিচার এরকমও না, বাট টিচারের মতো হয়ে এখন বুঝি যে যদি স্টুডেন্ট কোশ্চেন করেন নিজের কাছে আরো খুব বেশি ভালো লাগে যে না, আমি তার আরো ভালো মতো বুঝাইতে পারতেছি, বুঝছেন? এইটাই আর কি। আপনাদের ভিতরে যদি কোনো কোশ্চেন থাকে, আপনি আমার সরাসরি জিজ্ঞেস করেন। আর লাস্ট ওয়ার্ড হলো যে পড়াশোনা করেন জীবনে। তো আমাদের জীবনে ভাই সাকসেস বলতে গেলে, অ্যাজ এ মুসলিম,
সাকসেস হলো যে কি জাহান্নামের পথ থেকে ঘুরে জান্নাতের পথে যাওয়া। আর দুনিয়াতে সাকসেস বলতে গেলে কি যে একটা ভালো জায়গায় যাওয়া। আপনি যদি ভালো জায়গায় যাইতে পারেন, আপনি আরেকজনকে কি ইসলামের দাওয়াত দিতে পারবেন। ওই টাইমে আপনার কথা মানুষ শুনবে। বুঝছেন কথা? আপনি যদি একটা ভালো জায়গায় যান, আপনি কি ভালো প্রতিষ্ঠানে যান। বুঝছেন কথা? সো দুনিয়ার ক্ষেত্রে আমাদের কি পড়াশোনা করতে হবে ভাই। পড়াশোনার বিকল্প নাই। আপনি ওই যে দেখেন না যে অমুক এসএসসি ফেল করে আজকে বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী, এরকম ভাই আপনার হওয়ার চান্স নাই। আপনি চিন্তা করবেন যে আমাদের ওই সক্ষমতা নাই। আমার সক্ষমতা হলো কি আমি লেখাপড়া করবো, আমি পরিশ্রম করবো, আমি হাইস্ট লেভেলে উঠবো। বুঝছেন কথা? এটাই আর কি। আপনি ওই যে ২-৪টা মানুষের দিকে তাকায় ভাইয়া করেন না। যেমন আমারে অনেকে গল্প শোনায় যে ইলন মাস্ক, সে ভার্সিটি ক্লাসই করে নাই। তো ভাই সে না করলে কি আমি করবো না? সে না করলে আমারে করতে হবে, কারণ না ভাই আমার লাইফ আর আর তার লাইফ এক না। বুঝছেন কথা? সো কি পড়াশোনার বিকল্প আপাতত কিছু নাই। বুঝছেন? আর আরেকটা আমি জিনিস আপনাদের বলবো, আপনারা 9-10 আছেন, খুব বেশি চাপ আপনাদের মাথায় নাই এখন। ইন্টারমিডিয়েটের যে চাপ থাকে তার ১০০ ভাগের কত ৩ ভাগ চাপ আপনাদের মাথায় আছে। এখন আপনারা যদি ফোন টিপেন, টিকটক দেখেন, এইটা আপনাদের জন্য সবচেয়ে ব্যাড টাইম। এখন এখানে কিছু স্কিল শিখে রাখেন, যে কোনো স্কিল। বুঝছেন? তবে ভাই যে চুরি করার স্কিল না ভাই, বা ভালো কাজের স্কিল শিখেন ফোনের মাধ্যমে, বা ল্যাপটপ থাকলে ল্যাপটপ, কম্পিউটার থাকলে কম্পিউটার স্কিল শিখেন। পরবর্তীতে অনেক ভালো ভালো কিছু করতে পারবেন। যেমন কি বলবো ভাই, দোয়ার সাথে যেমন দাওয়া লাগে, মানে কি ওষুধ তো খাইতে হবে, আপনার দোয়াও করতে হবে আপনার রোগ মুক্তির জন্য, তেমন আপনার পড়াশোনাও লাগবে, আপনার স্কিলও লাগবে। সো আশা আশা করি আপনি কি সবকিছু বুঝছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।